ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন BCYSA বেল্ট অ্যান্ড রুট ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত ফ্রম রিসার্চ টু পাবলিকেশন এ কমপ্লিট গাইডলাইন ওয়েবিনারের চতুর্থ ও শেষ দিনে আমাদের আজকের টপিক চুজিং দ্য রাইট জার্নাল অ্যান্ড নেভিগেটিং দ্য পাবলিকেশন প্রসেস। আজকে ওয়েবিনারে উপস্থিত আছেন BCYSA সভাপতি, নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির পিএইচডি গবেষক জনাব জান্নাতুল আরিফ, BCYSA সাধারণ সম্পাদক, ক্যাপিটাল মেডিকেল বিশ্ববিদ্যালয় বেইজিং এ পিএইচডি গবেষক ডাক্তার মনিরুজ্জামান শিহাব। আমাদের 4 দিন ব্যাপী এই ওয়ার্কশপের আজ চতুর্থ দিনে সম্মানিত স্পিকার ডাক্তার এএম মুজাহিদ স্যার, লেকচারার, সাংহাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, সাংহাই, চায়না, অ্যান্ড অ্যাডভাইজার BCYSA। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে উপস্থিত আছেন BCYSA সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অ্যাসোসিয়েট টিম মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও অন্যান্য সদস্যবৃন্দ। সর্বোপরি আজকের ওয়ার্কশপে উপস্থিত আপনাদের সবাইকে অনেক অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ওয়ার্কশপে সভাপতিত্ব করবেন BCYSA সভাপতি জনাব জান্নাতুল আরিফ ভাই। আজকের ওয়ার্কশপে পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আব্দুল্লাহ আল তানিম, MBBS এ অধ্যয়নরত আছি জেংজু ইউনিভার্সিটিতে, পাশাপাশি যুক্ত আছি BCYSA এর সাথে একজন এক্সিকিউটিভ মেম্বার হিসাবে। আপনারা জেনে থাকবেন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকেই BCYSA চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মেটানো, ভাষা ও সাংস্কৃতিক সম্মেলন সহ চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। উচ্চশিক্ষার জন্য সকল শিক্ষার্থীদের কাছে বর্তমানে একটি জনপ্রিয় গন্তব্য হলো চীন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের 4 দিনের ওয়ার্কশপে প্রথম দিন আলোচনা হয়েছে কিভাবে আপনারা একটি রিসার্চ টপিক ঠিক করবেন ও একটি সঠিক কাঠামো তৈরি করবেন। দ্বিতীয় দিনে আলোচনা হয়েছে কিভাবে একটি রিসার্চ হাইপোথেসিস এবং এথিক্যাল ইস্যুসে ফোকাস করা যায়, এবং তৃতীয় দিনে আলোচনা হয়েছে কিভাবে সাইটেশন করতে হয়। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু চুজিং দ্য রাইট জার্নাল অ্যান্ড নেভিগেটিং দ্য পাবলিকেশন প্রসেস। সুপ্রিয় উপস্থিতি, the short bio of today's speaker, Dr. A.M. Mujahid. Dr. A.M. Mujahid sir is currently serving as a lecturer, assistant professor at the School of Electronic and Electrical Engineering, Shanghai University of Engineering Science, China. He received his PhD in Communication and Information Systems from Shanghai University with a specialization in 3D computer vision. Dr. Mujahid is an active researcher with over 25 peer-reviewed publications indexed in SCIE and Scopus. He has served as a reviewer for several reputed journals, including IEEE Transactions on Multimedia, IEEE Transaction on Instrumentation and Measurement, IEEE Access, Sensors, and Expert System with Application. He has received multiple accolades in recognition of his academic and leadership contribution, including Chinese Government Outstanding International Student Award 2020, International Communication Award 2023, Suez, China, Public Spirited Star Award 2019, Shanghai University. With over 3 years of university level teaching experience, he also served as a guest faculty member at Daffodil International University, Bangladesh. His teaching and research interests include machine learning, pattern recognition, 3D object recognition, sense outstanding, and augmented and virtual reality. In today's webinar, Choosing the Right Journal and Navigating the Publication Process, Dr. Mujahid will share valuable insight into identifying suitable journals and streamlining the publication journey based on his academic experience. সম্মানিত উপস্থিতি, ওয়ার্কশপ সংক্রান্ত আপনার প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের সম্মানিত স্পিকার সেসব প্রশ্নের উত্তর ওয়ার্কশপের শেষ অংশে দিবেন, তাই ওয়েবিনারের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এছাড়াও ওয়ার্কশপ পরবর্তী আপনাদের জিজ্ঞাসা আমাদের ফেসবুকে লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞ প্যানেল এই ধরনের প্রশ্নের সঠিক ও তথ্যপূর্ণ উত্তর দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, এবার আমরা চলে যাই আজকের ওয়ার্কশপের মূল পর্বে। শুরুতেই আমি শুভেচ্ছা বক্তব্য দিতে ডেকে নিতে চাই জনাব ডক্টর এস এম মিনহাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, উহাইন টেক্সটাইল ইউনিভার্সিটি, চায়না,
and Vice President of VCYSA. Sir, the floor is yours. ধন্যবাদ তানিম ভাই। সবাইকে বিসিওআইসি কর্তৃক আয়োজিত 4 দিনের রিসার্চ ওয়েবিনার ফ্রম রিসার্চ টু পাবলিকেশন আজকের চতুর্থ দিনের আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই 4 দিনের ওয়েবিনারে প্রথম দিনে আমাদের অভিজ্ঞ গবেষক ডক্টর এম শাফিউল আলম আলোচনা করেছেন চুজিং ইউর রিসার্চ টপিক লেইং এ স্ট্রং ফাউন্ডেশন। দ্বিতীয় দিনে আলোচনা করেছেন ডক্টর মাহবুবুল এইচ সিদ্দিকী from hypothesis to method, designing your research and addressing ethics. তৃতীয় দিন আলোচনা করেছেন ডক্টর সাইদুর রহমান from research to manuscript writing and structuring your paper. আশা করি আমাদের এই প্রিভিয়াস 3 দিনে আপনাদের অনেক ধরনের রিসার্চ নিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। আজকের আমাদের চতুর্থ দিনে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর এ এম মুজাহিদ ভাই। আশা করি আজকের আপনারা তার কাছ থেকে তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করবেন এবং তিনি আজকের আমাদের কিভাবে একটি জার্নাল পাবলিকেশন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এ এম মুজাহিদ ভাইকে তার মূল্যবান সময়ের জন্য, আমাদেরকে তার মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করবেন এই কারণে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর শুভেচ্ছা বক্তব্যের জন্য। সুপ্রিয় উপস্থিতি, চলুন এবার আমন্ত্রণ জানাই আজকের অধিবেশনের সম্মানিত স্পিকার ডক্টর এ এম মুজাহিদ স্যারকে। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়োর, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে শোনা যায় ঠিকঠাক? জি জি স্যার। আচ্ছা, ওকে। তো শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই বিসিওআইসি কে, যে তার অলমোস্ট মনে হয় যে 4 উইকস, রাইট, অর্থাৎ 4টা সেশন ছিল রিসার্চ ওয়েবিনারের এই ধরনের মানে ফ্রুটফুল সেশন আয়োজনের জন্য। তো শুরুতেই বিসিওআইসি এর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিসিওআইসি এর প্রেসিডেন্ট আরিফ ভাই, হোস্ট তানিম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমার সম্পর্কে খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছেন। আমি শুনছিলাম যে এগুলো কি আসলে আমি অনেকদিন আমি নিজেও এগুলো ইয়ে করা হয় না। সো অনেক ধন্যবাদ। ধন্যবাদ মিরাজ ভাইকে, উনি বেশ গত সেশন এবং এই সেশন সম্পর্কে ইন্ট্রো দিয়েছেন এবং সবশেষে বিসিওআইএস এর ইসি বোর্ড, বিসিওআইএস এর ক্যাম্পাস অ্যাম্বাসেডর বোর্ড, বিসিওআইএস এর যারা অ্যাসোসিয়েট আছেন এবং আজকের অনুষ্ঠানের সকল উপস্থিতিকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম, এবং আমার শুভেচ্ছা জানাই সাংহাই থেকে। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে? এটা স্পিকার মুড হয়ে আছে নাকি? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। আমি শুধু আপনাকে দেখতে পাচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছি, আপনার পিপিটিটা এখনো দেখতে পাচ্ছি না, বাট আপনাকে দেখা যাচ্ছে। পিপিটি আমি শেয়ার করি নাই। ওকে, ইটস ফাইন। ইটস ওকে। আচ্ছা, আমি আসলে শুরুতে আমি সেশনগুলোতে অ্যাটেন্ড করতে চেয়েছিলাম, তো ব্যস্ততা সবসময় আসলে থাকে। তারপরে ব্যক্তিগতভাবে সরি যে আমি আসলে সময়গুলো ম্যানেজ করে উঠতে পারি নাই, যার জন্য খুব বেশি আপনাদের বিগত সেশন সম্পর্কে টু দা পয়েন্টে জানার সুযোগ হয় নাই। বাট আমি জেনেছি আপনাদের ইসি বোর্ড সব থেকে যে দে আর ভেরি ওয়ান্ডারফুল সেশন। তো আমি জাস্ট আমার সেশন আজকে যেটা আমি দিতে যাচ্ছি, আমি আসলে কোনো পিপিটি অ্যারেঞ্জ করতে পারবো এ ধরনের ভেবেছিলাম, হয়তো পারবো না। আমি বিসিএস এর প্রেসিডেন্টকে বলেছিলাম যে একটা ইন্টারেক্টিভ সেশন নিব। তো যদিও শেষমেশ একটা পিপিটি আমি দাঁড় করিয়েছি, বাট আমি চাইবো যে আজকের সেশনটা নট অনলি ইন্টারেক্টিভ, বলবো যে মোর ইন্টারেক্টিভ। হ্যাঁ, যে কোশ্চেন আনসার কাইন্ড, নট ভেরি অফিসিয়াল ওয়েবিনার, ইটস ফিল লাইক মানে ইনফর্মাল ওয়েবিনার ইজ ফাইন, বাট ইট শুড বি মোর ইন্টারেক্টিভ। আপনাদের যারা আজকে অ্যাটেন্ড করছেন, আপনাদের যে কোনো ধরনের কোয়ারি সমস্ত কিছু আমার জানা থাকবে সেটা না, এমন হতে পারে আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি। তো এটাই আসলে ইন্টারেক্টিভ সেশন। তো শুরুতেই আমি ছোট্ট একটি পিপিটি বানিয়েছি, সেটা আসলে শেয়ার করে ফেলি। তারপরে আমরা পিপিটি শেষে আমরা ইন্টারেক্টিভ সেশন করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার পিপিটি কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে, বাট স্ক্রিনটা ফুল না আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি এটা ইয়ে করে দিচ্ছি। জি ইজ স্যার। ওকে নাও, রাইট? জি 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 স্যার।
সো আজকের ওয়েবিনারের টপিক হলো চুজিং দ্য রাইট জার্নাল, নেভিগেটিং দ্য পাবলিকেশন প্রসেস, রাইট? সো একদম শর্টকাটে বলতে গেলে বাংলায় বললে যে আমরা একটা জার্নাল পেপার যখন রেডি করে ফেললাম, তো আমরা আসলে কোথায় সাবমিট করবো, জার্নালটা আসলে চুজ করবো কোথায়। তো যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা জার্নাল বা একটা ম্যানুস্ক্রিপ্ট ড্রাফট রেডি করার পরে আসলে চিন্তা করি যে আসলে এটা কোথায় সাবমিট করা যায়, যে কাজ শেষ হওয়ার পরে। তো বাট আমার শুরুতেই বক্তব্য হলো যে আমি যখন একটা জার্নাল ড্রাফট লিখবো তখনই আমার আসলে আইডেন্টিফাই করে ফেলতে হবে যে আমি এই পেপারটা কোথায় সাবমিট করব। কারণ বিভিন্ন জার্নালের কিছু স্কোপ থাকে, কিছু তাদের প্যারামিটার থাকে। তো সেগুলো আগে থেকেই যদি আমাদের জার্নালটা, আমরা কিছু জার্নাল টার্গেট করে ফেলি, হ্যাঁ ডেফিনেটলি হয়তো একটা দুইটা একটা জার্নাল চুজ করা টাফ, বাট যদি আমরা একটা লিস্ট থেকে থাকি, প্রায়োরিটি লিস্ট, যে এইটা আমার পসিবল ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট, এটা থার্ড টার্গেট। এক কথা আমি বলতে চাচ্ছি, আমি যেদিন থেকে আমার জার্নাল ড্রাফট লেখা শুরু করব, তখন থেকে আমার আসলে এই জার্নালটাকে আমার আগে থেকে চুজ করে ফেলতে হবে যে এই পেপারটা আমি এই জার্নালে সাবমিট করব। পরে এসে আসলে আমি বিস্তারিত বলবো এটার কারণ কি। আচ্ছা, তার আগে আমি জাস্ট আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজকে যারা আমরা এখানে অ্যাটেন্ড করছি, আমি আসলে জানি না যে আমাদের সবার লেভেল অফ স্টাডি কি, বেশিরভাগ কি পিএইচডি, মাস্টার্স নাকি ব্যাচেলর। আয়োজক বৃন্দ থেকে যদি আপনাদের জানা থাকে কম বেশি এরকম, যে আজকে এই সেশন যারা অ্যাটেন্ড করছেন। আসলে স্যার এখানে আন্ডার গ্রাজুয়েট আছে, মাস্টার্সের স্টুডেন্ট আছে, মোস্টলি আন্ডার গ্রাজুয়েট আছে। ওকে। এবং সবার ব্যাকগ্রাউন্ড কি, সায়েন্স ইঞ্জিনিয়ারিং নাকি অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন, যেমন এখানে সোশ্যাল এখানে সায়েন্স? স্যার এখানে স্যার ইঞ্জিনিয়ারিংও আছে, মেডিকেল স্টুডেন্টও আছে কিছু। আচ্ছা, মোস্টলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড জি জি এরকম। জি আচ্ছা, স্যার। গুড। আচ্ছা, হ্যাঁ, সো এটা জেনে নিলাম এই জন্য, কারণ আমি মূলত যেহেতু ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, হয়তো অনেক উদাহরণ বা অনেক কিছু আসলে এই রিলেটেড যেতে পারে, বাট আসলে রিসার্চ পাবলিকেশন মোটামুটি একই স্ট্যান্ডার্ড, ইথিক্স গুলো আসলে একই রকম। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। সো আমাদের টেবিল অফ কন্টেন্ট, আজকে যে কথা বলবো, যদিও 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ হয়তো 30 মিনিট বা 40 মিনিট লাগতে পারে বড় জোর। আপনারা জাস্ট একটা চোখ বুলিয়ে নেন, আমি আর এগুলো পড়লাম না। ওকে, ইটস ফাইন। ওকে, শুরুতেই আজকের লেকচার শুরুতেই আমি কৃতজ্ঞতা দিতে চাই যে বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের, আহ যারা আজকে অবধি পর্যন্ত যাদের শ্রম, মেধা এবং আমাদের পূর্ববর্তী যারা লিডার ছিলেন, কন্ট্রিবিউটর ছিলেন, অ্যাসোসিয়েট ছিলেন, যাদের কল্যাণে, ডেডিকেশনে, এফোর্টসে আজকে বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন is now an example of a student association in China who really truly represent Bangladeshi students and professionals in China. So I must say that together we grow stronger. I think today's webinar is also an example, right? So we learn together and we grow stronger and we grow together. Okay. অ্যাবাউট মি, আমার মনে হয় আমার এখানে যা আছে তার থেকে অনেক বেশি তামিম তামিম ভাই বলে ফেলেছেন, বাট স্টিল এ শর্ট ইন্ট্রো হিয়ার। কারেন্টলি I am working as a lecturer at the School of Electric and Electronics Engineering, Shanghai University of Engineering Science. মূলত আমি এখানে এআই মেজরের ক্লাসগুলো নিয়ে থাকি, মেশিন লার্নিং, রোবোটিক্স, দেন ভিআর, এআর, এই ধরনের। তো চায়নাতে হ্যাঁ অনেকেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউজ করে, বাট লেকচার অফিসিয়ালি আমি লেকচারার। সো চায়নাতে কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেই, বাট দিস লেকচারার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, সো আমার রিসার্চ এরিয়া হলো মূলত কম্পিউটার ভিশন। আমি আগে কাজ করতাম মূলত 3D কম্পিউটার ভিশনে, যেমন 3D অবজেক্ট রিকগনিশন, ডিটেকশন। টিচিং এ আসার পরে মূলত আমার এখন রিসার্চ ফিল্ড, স্টুডেন্টদের বিভিন্ন রিসার্চ গাইডেন্সের কারণে এটা আসলে এক্সটেন্ড হয়েছে। সো এক কথাই বলতে পারি শর্টলি যে 2D অ্যান্ড 3D কম্পিউটার ভিশন এটা হলো আমার প্রিন্সিপাল এরিয়া। এর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড লেভেলে সব সেক্টরে মোটামুটি এখন কাজ করা হচ্ছে, বায়োমেডিক্যালস থেকে শুরু করে, মেশিন লার্নিং থেকে শুরু করে, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে। সো শর্টলি আমি জাস্ট এখানে মেনশন করছি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Professional membership holding for IEEE member Shanghai section in IEEE Computational and Intelligence Society. আর সবচেয়ে মজার ব্যাপার হলো চায়নাতে আমি গতকালকে হিসাব করে দেখলাম যে প্রায় 12 বছর অলমোস্ট লিভিং ইন চায়না সিন্স 2013। আচ্ছা, এটা ছিল শর্ট। এখানে আমার জাস্ট অল্প কিছু ভলান্টিয়ার এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে। আসলে আমি মানুষটা এরকম, যদিও এখন খুব কম সুযোগ পাই, তো যখন এখানে স্টুডেন্ট ছিলাম অনেক বেশি সোশ্যাল কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম।
তেমনি বিসিওএস তে আমি যুক্ত হই অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার এবং ইসি মেম্বার হিসেবে সার্ভ করেছি 2017 থেকে 18। I was very happy to serve this association as a president for 2 terms in 2019 and 2020. Then immediate after, since 2021, serving as an advisor. Okay, so similarly, I'm also a founding member and was member secretary for establishing Association of Bangladesh China Alumni, we shortly say APCA, and currently holding a joint secretary since 2021. Beside this, I am also representing some social activities in China as well in international level. So I'm also holding the president of Global Elite PhD Alliance. It is headquartered in Hangzhou, so mostly is based in China. Yeah. So here is a very short list for my volunteering experience and social activities in like the former one and current one. But happy to share. Yeah. ওকে, সো প্রথমে আমরা জার্নাল কিভাবে সিলেক্ট করব, তো তার আগে আসলে আমাদের জেনে নেওয়া উচিত যে জার্নাল সিলেকশন করব আসলে কিসের ভিত্তিতে। হ্যাঁ, তো জার্নাল সিলেকশনের মেইন মোটা দাগে যে ব্যাপারটা আসলে দেখা হয়, আমার স্কোপ মেলার পরে যে আমার রিলেটেড সাবজেক্ট বা রিলেটেড অ্যালায়েন্স, তার সাথে সাথে আসলে আরো কিছু বিষয় আসলে দেখা উচিত। তো যে বিষয়গুলোর জার্নাল ইভালুয়েশন করে এগুলোকে বলা হয় জার্নাল র্যাঙ্ক ম্যাট্রিক্স। সো তার ভিতরে দুইটা খুব কমন ম্যাট্রিক্স, এটা আপনারা সবাই জানেন, একটা হলো আইএফ আর একটা হলো সাইট স্কোর। আইএফ মানে হলো আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর হলো এই সিমিলার বাট টু ডিফারেন্স নেম। সো ইম্প্যাক্ট ফ্যাক্টর আমাদের প্রোভাইড করে ক্লাভেরিটিস জার্নাল সাইটেশন রিপোর্ট, এখন এটার নাম ওয়েব অফ সায়েন্স, শর্টে বলি WOS। আর সাইট স্কোরটা প্রোভাইড করে এলসফিয়ার এর স্কোপাস। সো স্কোপাস ডেটা, এক কথায় শর্টলি স্কোপাস ডেটাবেস প্রোভাইড করে সাইট স্কোর, এবং ওয়েব অফ সায়েন্স ডেটাবেস প্রোভাইড করে আসলে জেসিআর। এবং এই ম্যাট্রিক্স গুলো প্রতি বছর ওরাই নট প্রতি বছর, এটা সবসময় টাইম টু টাইম এরা আপডেট করে থাকে। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর আসলে এটা ক্যালকুলেট করে 2 ইয়ার্স ডেটাবেস রেকর্ডের উপর, এবং সাইট স্কোর এটা তারা প্রোভাইড করে থাকে 4 ইয়ার্স ডেটার উপরে। 4 বছরে তারা কতগুলো জার্নাল পাবলিশ করলো এবং কতগুলো জার্নাল সাইটেড, কতগুলো পেপার সাইটেড হয়েছে সেই জার্নালে। আর ইম্প্যাক্ট ফ্যাক্টর সিমিলারলি বাই 2 ইয়ার্স। তো এখান থেকে একটা জিনিস একটু অনুমান করেন যে তাহলে সেম জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর কি বেশি হওয়া উচিত নাকি সাইট স্কোর বেশি হওয়া উচিত? একটু গেস করতে পারবেন যে জেনারেলি একটা জার্নালের যদি দুইটা ম্যাট্রিক্সই সাধারণত থাকে, আইএফ এবং সাইট স্কোর, কোনটা বেশি হওয়া উচিত? গেস সামওয়ান। আইএফ বেশি হওয়া উচিত। আর কেউ আছেন? সাইটেশন বেশি হবে। সাইট স্কোর বেশি হওয়া উচিত। হ্যাঁ, অনেকে বলছেন যে সাইট স্কোর বেশি হওয়া উচিত। হ্যাঁ, সো আসলে একটা বিষয় হলো যে আপনার 4 বছরে তো সাইটেশন বেশি হবে, মানে সময় যত বেশি যাবে তত আপনার সাইটেশন বাড়বে। তো সাইট স্কোর যেহেতু 4 বছরের এভারেজ নিয়ে এটা ক্যালকুলেট করা হয়, তো জেনারেলি আসলে সাইট স্কোরটা জেনারেলি বেশি থাকে একটা জার্নালের ক্ষেত্রে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন যে একটা খুব রেপুটেড জার্নাল, এক্সপার্ট সিস্টেমস উইথ অ্যাপ্লিকেশনস, এটা হলো অনেক মানে ব্রড এরিয়া এদের স্কোপ। তো দেখেন এদের সাইট স্কোর এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর এদের হোম পেজে দেওয়া আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো 7.5 এবং সাইট স্কোর হলো 15, কারণ এই 15 4 বছরের ডেটা নিয়ে মানে এটা তার ইভালুয়েট করেছে, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো লাস্ট 2 ইয়ার্স। আচ্ছা, এই দুইটা কোম্পানি আসলে প্রোভাইড করে, এইটাই হলো ওদের বিজনেস। এবং এদের জার্নাল ক্যালকুলেশনের এই র্যাঙ্ক ম্যাট্রিক্স, আরো অনেক ম্যাট্রিক্স আছে হ্যাঁ জার্নাল ইভালুয়েশনের ক্ষেত্রে। তো এই ধরনের যে ইভালুয়েশন এরা এটা আসলে প্রোভাইড করে এবং ওইটাই ওদের বিজনেস। যেমন আপনি স্কোপ আছে দেখবেন যে এই ধরনের কোনো ডেটা আপনি পাবেন না জেনারেলি। তো স্কোপ আছে এই ডেটা নিতে গেলে ওদের ওইটা কিনতে হয়, সাবস্ক্রিপশন কিনতে হয়। তো যেসব ইউনিভার্সিটির স্কোপ আছে এই সাবস্ক্রিপশন কেনা আছে তারা এই ক্যালকুলেশন গুলো দেখতে পারেন। আর না হলে আসলে ডিটেলস গুলো দেখা যায় না। ডিটেলস গুলো যারা জার্নালরা তাদের এই হোম পেজে যা শর্টলি এইভাবে শেয়ার করে থাকে যে সাইট স্কোর এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর। তবে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ডাব্লিউ অফ সায়েন্স, যেটা ওয়েব অফ সায়েন্স, ওখানে জার্নাল সার্চ করলে দেখা যায়। হ্যাঁ, আপনি এমনিতেই জার্নাল সার্চ করলে যে কোনো জায়গায় তাদের হোম পেজে এটা আসলে দেখা যায়।
তো আমি বলছি যে সাইড স্কোর বা ইম্প্যাক্ট ফ্যাক্টরের সাথে আরো অনেক যে র্যাঙ্ক গুলো আছে এইগুলো হলো এগুলো এরা শেয়ার করে না, কারণ এইগুলো হলো ওদের বিজনেস। তো যাই হোক, মোটা দাগে ইনিশিয়ালি আমরা কোনো জার্নাল আমাদের স্কোপের সাথে মিলে গেলে আমরা যে দুইটা জিনিস সবার আগে দেখি সেটা হলো তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত এবং সাইড স্কোর কত। সো এইটা দেখে আমরা মনে করি হ্যাঁ এই দুইটা ম্যাট্রিক্স যত বেশি ভালো হবে তত সেই জার্নাল বেটার, একদম মোটা দাগে। ওকে, সেকেন্ড আরেকটা জিনিস আমরা খুব এইগুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এই স্লাইডটা দেখতে অনেক মানে হিজিবিজি লাগছে, আমি সবগুলো এক জায়গায় রেখেছি কারণ সবাই একটা আরেকটার সাথে রিলেটেড। যে আমরা ইদানিং খুব বলছি হ্যাঁ জার্নাল তো এসসিআই ইন্ডেক্স কিনা, হ্যাঁ ইজ ফাইন, তাহলে এটা কি Q1, হ্যাঁ এটা কি Q2, Q3। আমি দেখি যে আমার স্টুডেন্টদের ভিতরে ওইটা নিয়ে খুব আসলে কথা হয়। তো এটা ডিটেলস আমরা আমি মনে করি যে অনেকেই হয়তো জানা নাই, এবং বিশেষ করে চায়নার এই কোয়ার্টাইল ক্যালকুলেশন এবং ইন্টারন্যাশনাল ইজ ডিফারেন্ট। এবং আমি এই ডিফারেন্সটা জানতে পারি অলমোস্ট আমার পিএইচডি শেষের দিকে। হ্যাঁ, তো আমার যখন পিএইচডি চলমান তখনই জানলাম হ্যাঁ Q1 ইজ ভেরি গুড থিং, খুব ভালো জিনিস। যে টপ 25% জার্নাল যদি র্যাঙ্ক থাকে তাহলে সেটাকে কোয়ার্টাইল 1 বলি। হ্যাঁ, 25 থেকে 50, Q2, Q3, Q4 এভাবে। তো এই কোয়ার্টাইল র্যাঙ্কিংটা আসলে ইন্টারন্যাশনালি এটাও আসলে দেয় ওয়েব অফ সায়েন্স। তো এটা দেখা যায়, এটা ফ্রিলি দেখা যায়, সীমাগো থেকে আসলে এটা ফ্রিলি দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে অনেকেই দেখবেন Q1 এর কথা বলে, হ্যাঁ আমি অমুক একটা জার্নাল পাবলিশ করেছি Q1। তো সত্য কথা বলতে যে হ্যাঁ এটা এসসিআই বা স্কোপাস ইন্ডেক্স, বাট Q1 ইজ দুধভাত। এইটার আসলে আলটিমেটলি ওরকম কোনো, কেউ যদি একাডেমিক কেরিয়ার গড়তে চান তাহলে শুধু Q1 দিয়ে আসলে কিচ্ছু হবে না। Q1 দুধ ভাত কেন বলছি, কারণ আপনি যদি চায়না, হ্যাঁ চায়নাতে প্রচুর মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি রিকোয়ারমেন্ট পাবলিকেশন হওয়ার কারণে অনেকে Q2, Q3, Q4 ও কনসিডার করে থাকে। বাট বাইরের দেশগুলোতে যদি আপনি যান, বিশেষ করে রিসার্চ বেস যে কান্ট্রি গুলো আছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, সেখানে আসলে Q1 দে ডোন্ট কাউন্ট। মানে এটা হলো মিনিমাল। আমি শুরুতেই যেটা বললাম যে Q1 সাপোজ টু বি দুধ ভাত, কারণ তাহলে Q1 যদি দুধ ভাত হয় তাহলে আসলে আর কি আছে। আচ্ছা, চায়নাতে ওরা এই ইন্টারন্যাশনাল Q1টা এরা কাউন্ট করে না। এরা চাইনিজ একাডেমি অফ সায়েন্সের আরেকটা কোয়ার্টাইল আছে যেটাকে ওরা জেসিআর বলে, জার্নাল সাইটেশন রিপোর্ট। হ্যাঁ, সেখানে যদি Q1 হয়ে থাকে, বা ওরা বলে জোন 1, জোন 1, জোন 2, জোন 3, এটা আমি দেখাবো যে ওটা কিভাবে কোথা থেকে চেক করতে হয়। এটা আসলে চায়নাতে কাউন্ট করে। এই ইন্টারন্যাশনাল যে Q1 ওয়েব অফ সায়েন্সের, এটা আসলে চায়নাতে কাউন্ট হয় না। আরেকটা কথা হলো এই জেসিআর রিপোর্টের যেটা Q1 সেটা এমনিতেই ইন্টারন্যাশনাল, এখানেও Q1 হবে। কিন্তু ইন্টারন্যাশনাল অনেক Q1 দেখা যাচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ওই জোন 1 এর ভিতরে তারা পড়ে না। অনেক জার্নাল আমি পেয়েছি ইন্টারন্যাশনাল এটা Q1 এর ভিতরে, কিন্তু চাইনিজ জেসিআর রিপোর্টে সেটা Q2, Q3 এরকম। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক বিষয়টা আমাদের জানা থাকলো। আচ্ছা, তো এখন কথা হলো আমি এই স্লাইডে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে কথা বলি। তো শুরুতে বলে যে আমি ইন্টারন্যাশনালি তারা Q1 কে দুধ ভাত বলে, তাহলে আসলে তারা দেখে কি? তো ইন্টারন্যাশনালি বলে যে হ্যাঁ Q1 তো তোমার হইতেই হবে, Q1 এর পরে কি আছে? সো Q1 এর পরে তারা যেটা চেক করে যে এই যে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, JIF, ওখানে গিয়ে তারা দেখে যে তোমার জার্নাল কি টপ 5% এর ভিতরে, তোমার জার্নাল কি টপ 10% এর ভিতরে, তোমার জার্নাল কি হ্যাঁ টপ 7% এর ভিতরে। এইটা আসলে মেনলি আউট অফ চায়না এইটা আসলে ইভালুয়েট করে থাকে, বিশেষ করে একাডেমিক লেভেলে। হ্যাঁ, যে আপনি যদি ওখানে কোনো ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে অ্যাপ্লাই করতে চান, ওখানে কোনো পোস্ট ডকে অ্যাপ্লাই করতে চান, তখন মূলত ওরা এই JIF যেটা দেখে, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, যে তুমি তোমার জার্নালের র্যাঙ্ক কত, এক কথায় শর্টলি। তো এই জেআইএফটা হলো ইন্টারন্যাশনালের জন্য ভেরি ইম্প্যাক্টফুল এবং ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা আরো কিছু কোয়ার্টাইলস আমরা ম্যাট্রিক্স দেখলাম যে আহ, একদম শুরুতে আমরা একটা জার্নাল সিলেকশনের ক্ষেত্রে আমরা তার ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখলাম, সাইড স্কোর দেখলাম, তারপরে ইন্টারন্যাশনাল এর জন্য কোয়ার্টাইল Q1, Q2, Q3 দেখলাম এবং সেগুলো জানলাম। এবং আরো জানলাম যদি একাডেমিকে আমরা ক্যারিয়ার করতে চাই তাহলে নট অনলি Q1 ইটসেলফ ডাজন্ট ওয়ার্ক, আমার আসলে JIF ও দেখতে হবে, যে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো তারপরে যেমন এখানে আচ্ছা, যেমন এখানে যে সোর্স অফ জার্নাল সাইটেশন ম্যাট্রিক্স, আমি শুরুতে বলেছিলাম যে Q1 কোয়ার্টাইল 1, 2, 3 এইটা আপনারা এই যে সীমাগোয়ার JR.com এখান থেকে এটা দেখতে পারবেন, এটা ফ্রি।
সো এখান থেকেও মূলত অনেক যেটাই পাওয়া যায়। সো ফ্রির ভিতরে এই ওয়েবসাইটটাই আছে ইংলিশে, যেটা মূলত হলো বেশ জার্নালের কিছু কিছু ম্যাট্রিক্স দেখা যায়। বাট আমরা আগের স্লাইডে যেটা বললাম যে এই যে জেআইএফ, এইটা কিন্তু দেখা যায় না। এই জেআইএফটা দেখতে হলে আপনাকে স্কোপাসের ইয়ে থাকতে হবে, ওই আহ কি বলে স্কোপাস অথবা ওয়েব অফ সায়েন্সের ওই সাবস্ক্রিপশন থাকতে হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে এককভাবে এটা কেনা যায় না, কারণ বেশ এক্সপেন্সিভ। আচ্ছা, সো ফ্রি হলো সীমাগতে আপনি কোয়ার্টাইলটা চেক করতে পারবেন ইন্টারন্যাশনালি যে এটা Q1 কিনা। যেমন এখানে আমি একটা জার্নাল সার্চ করেছি, ওখানে সীমাগত আমি দেখলাম যে এটা Q1। আমি আরেকটা কথা বললাম যে চাইনিজরা তো এই Q1 এই কোয়ার্টাইল এরা কাউন্ট করে না। চাইনিজরা কি কাউন্ট করে বললাম যে ওরা আসলে কাউন্ট করে যে জেসিআর, জার্নাল সাইটেশন রিপোর্ট। এইটা কোথায় পাবেন? এইটা পাবেন এই যে দেখেন www.letpub.com.cn। আপনি যদি চায়নাতে ভালো কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে চান, আপনার মাস্ট এখানে এই জোন 1-এ জার্নাল থাকতে হবে, আনলেস ইউ কান্ট। মানে ভালো ইসের। এবং ইভেন আপনি যদি চায়নাতে কোনো ফান্ডিং এরও অ্যাপ্লাই করতে চান, তাহলে ওরা এইটা চেক করে দেখে যে তো ওই যে ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছে সেই ফ্যাকাল্টি বা সেই পোস্ট ডক বা সেই পিএইচডি স্টুডেন্টের কয়টা আসলে জেসিআর 1 এর পেপার আছে। তো এই জেসিআর 1টা কোথা থেকে দেখা যায়? এটা হলো www.letpub.com.cn। এইটা হলো letpub.com.cn, এইটার অথরিটিকে জানি না, বাট এই জোন 1-2 এইটা আসলে প্রোভাইড করে চাইনিজ একাডেমি অফ সায়েন্স। তো চাইনিজরা আসলে এইটা ফলো করে। অনেকে এইটা বলে এই চাইনিজ Q1, বা জেনারেলি এরা বলে জেসিআর। আচ্ছা, জেসিআর এর এই রেকর্ডটা প্রতি বছর চেঞ্জ হয়। যেমন এখানে দেখেন যে 2023-12 আছে নিচে, আর এবং সবচেয়ে আপডেট হলো 2025। মানে এমন অনেক জার্নাল আছে যে হয়তো আগের বছর বা গত বছর তারা এই জোন 1-এ ছিল, হয়তো কারেন্ট বছরে জোন 2-তে চলে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে চেক করার ক্ষেত্রে। হ্যাঁ, সো এখান থেকে এটা দেখা যাবে। আচ্ছা, আরেকটা আমরা আগের স্লাইডে বললাম যে ওয়েব অফ সায়েন্সের যে এই যে জেআইএফ, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর, এইটা আসলে তো ফ্রিলিতে দেখা যায় না। যেমন এটা দেখতে হলে আপনার স্কোপাস অথরাইজেশন থাকতে হবে, অথবা ওয়েব অফ সায়েন্সের ইয়ে থাকতে হবে, থাকলে ওটা দেখা যায়। এই জিনিসটা এই চাইনিজ লেট পাব এরা আবার এইটা ফ্রিতে প্রোভাইড করে। এই লেট পাবে এটা দেখা যায়, দেখেন এখানে আপনি নিচের দিকে গেলে এটা শো করে জেআইএফ। তো জেআইএফ এ শো করলে আমি একই জার্নাল, এটা হলো এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন। দেখুন এখানে লেখা আছে যে এটা 2023-24, হ্যাঁ, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জোনের র্যাঙ্ক ছিল 88.1, মানে হলো টপ 12%। হ্যাঁ, পরের ইঞ্জিনিয়ারিং এন্ড ইলেকট্রনিক্স এই মানে এই সেক্টরে তাদের র্যাঙ্ক হলো 93.1, মানে হলো টপ 7%। সো ইন্টারন্যাশনালি আবার এইটা দেখা হয় যে Q1 ঠিক আছে, তোমার ইয়ে কত, জার্নালের র্যাঙ্ক কত। সো বাইরে ফ্যাকাল্টি হতে গেলে এই টপ 5% মানে কি 95% হতে হবে, বা টপ 10% এটা হতে হবে। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে দেখা হয়। তো যার যেটা টার্গেট, যেমন অনেকে আছে চায়নাতে গ্রাজুয়েশনের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটি আছে যে তোমার জোন 1 এর হতে হবে, অথবা জোন 2 যদি হয় তাহলে তোমার 2টা জার্নাল 3টা জার্নাল লাগবে। তোমার যদি জোন 1 এর হয়ে থাকে তাহলে জাস্ট একটা পেপার হইলেই হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনাদের একটু ওভারঅল মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, আমাকে যখন এরকম বলা হয়েছিল, বললাম যে পিএইচডির ক্ষেত্রে যে হ্যাঁ এখানে ফ্যাকাল্টি হতে গেলে Q1 এ থাকতে হবে। তো Q1 যেটা বলছে, আমি তো আর এই জার্নাল একাডেমি অফ সায়েন্সের এই জোন 1 এর কথা জানতাম না। আমি দেখছি যে হ্যাঁ আমার সব পেপারই তো Q1। তো তারপরে শেষের দিকে যখন এসে জানতে পারলাম যে এই Q1 সেই Q1 না, চাইনিজ একাডেমি অফ সায়েন্সের জার্নাল সাইটেশন রিপোর্ট যেটা, সেইটা হলো ব্যাপার, সেটা হলো জোন 1। তখন চেক করে দেখি যে আমার সমস্ত জার্নাল পেপারের ভিতরে শুধুমাত্র একটা পেপার লাকিলি ছিল, একটা জার্নাল, যেটা হলো এই যে CR1 এর ভিতরে পড়ে লাকিলি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনাদের যদি আগে থেকেই জানা থাকে তাহলে মানে ভবিষ্যতে প্রস্তুতি নিতে বেশ মানে সহায়ক হবে। এখন হয়তো আপনারা আজকে যেখানে আছেন, আমার এটা বলার আগে থেকে হয়তো আপনারা এই বিষয়ে অবগত, বাট টু বি ভেরি অনেস্ট আমার ক্ষেত্রে এটা আমি জানতাম না, তাই আমি শেয়ার করলাম যে অনেকের এটা জানা নাও থাকতে পারে। ওকে, আচ্ছা, এখন আমরা জার্নালের ম্যাট্রিক সম্পর্কে তো বললাম, আমরা অথর্সেরও কিছু ম্যাট্রিক্স আছে। যেমন জেনারেলি দেখা যায় যে সাইটেশন কোনো ব্যক্তি, যেমন এইটা আমরা খুব সহজে ওয়েব অফ সায়েন্সে কারো যদি প্রোফাইল থাকে সেখান থেকে আমরা দেখতে পারি। আমরা বলি যে হ্যাঁ অমুকের 1000 সাইটেশন হয়েছে, হ্যাঁ অমুকের 200 সাইটেশন হয়েছে, 100 সাইটেশন হয়েছে। তো সাইটেশন একটা বিগ ফ্যাক্টর একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। আর একটা জিনিস এখন দেখা হয় যে এইচ ইন্ডেক্স। হ্যাঁ, তো এই এইচ ইন্ডেক্সটা কি? এই ইন্ডেক্সটা হলো যে কারোর যদি 10টা জার্নাল থাকে এবং এই 10টা জার্নাল
যদি আরো 10টা জায়গায় সাইট হয়ে থাকে তখন তার এইচ ইন্ডেক্স হবে 10। কারো যদি 5টা পেপার হয়ে থাকে, ওই 5টা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেপার যদি 5বার সাইটেড হয়ে থাকে তখন তার এইচ ইন্ডেক্স থাকে 5। তখন আমি চেক করে দেখলাম আমার এইচ ইন্ডেক্স স্টিল নাও 8। ওকে, তারপরে হলো I10 ইন্ডেক্স। এটা আসলে গুগল দিয়ে থাকে যে মানে কারো 10টা জার্নাল পেপার অ্যাটলিস্ট মানে অথর যার জার্নাল উইথ অ্যাটলিস্ট 10 সাইটেশন। হ্যাঁ, এটা হলো I10, মানে কতগুলা তার পেপার আছে যেগুলো 10 টাইম সাইটেড হয়েছে। তো সাইটেশন এইটা আসলে ওরকম কোনো ইয়ে নাই, আইএফ বা সাইট স্কোরের উপরে ডিপেন্ড করবে। বাট এই সাইটেশন ওইটা না, এটা হলো যে তার প্রত্যেকটা পেপার কত জায়গায় সাইট করেছে সেটাই হলো নাম্বার। এখানে আইএফ বা ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্যালকুলেশনের ওরকম কোনো কিছু নেই। আচ্ছা, এটা কোথা থেকে চেক করা যায়? এটা সহজ চেক করার উপায় হলো আপনারা অনেকেই এখন গুগল স্কলার থেকেও করতে পারেন। কিন্তু গুগল স্কলারের আবার একটা ঝামেলা আছে। গুগল স্কলারের ঝামেলা হলো যে কোনো পেপার, যে কোনো কিছু অনেক প্রিয়রিটারি জার্নালে যদি কেউ পাবলিশ করে থাকে সবই আসলে গুগল স্কলারে চলে যায়। তো হ্যাঁ, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির প্রোফাইলের উপরে বেস করে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনফরমেশন অথেন্টিকেট বলতে পারি যে হ্যাঁ তার সমস্ত ওয়ার্ক হলো কোয়ালিটি। যেমন বলতে খারাপ লাগে তারপরেও বলি যে হ্যাঁ, আমাদের দেশের অনেক ফ্যাকাল্টি মেম্বার আছেন, তারা এই ধরনের অনেক প্রি-এডিটরি জার্নালে পাবলিশ করে থাকেন। তো সবই গুগল স্কলারে আছে। দেখা যাচ্ছে অনেকের সাইটেশন 2000+ হয়ে গেছে, বাট একটা জার্নালও দেখা যাচ্ছে ওয়েব অফ সায়েন্সে নাই। ওয়েব অফ সায়েন্সের আবার ইন্ডেক্সিং আছে, আমরা যেটা এসসিআই বলি, এসসিআই নাই, স্কোপাসে নাই। হ্যাঁ, তো এই ইন্ডেক্স গুলো, সাইটেশন গুলো চেক করার ক্ষেত্রে সবচেয়ে অথেন্টিকেশন ব্যাপার হলো সেটা হলো ওয়েব অফ সায়েন্সের প্রোফাইল দেখলে আসলে বোঝা যায়, অথবা স্কোপাসের প্রোফাইল দেখলে বোঝা যায় যে তার কতগুলো সাইটেশন, মানে অ্যাটলিস্ট তার পেপার গুলো স্কোপাস ডেটাবেসে আছে অথবা ওয়েব অফ সায়েন্সে আছে। ওকে, আচ্ছা, এবার আসি যে আমরা জার্নাল সিলেকশনের ক্ষেত্রে এতক্ষণ মূলত একটা জিনিস জেনেছিলাম যে জার্নালের কোয়ালিটি আমরা কিভাবে মেজার করবো, যে জার্নাল ভালো কি মন্দ। তো জার্নাল ভালো কি মন্দ বোঝার জন্য আমরা প্রিভিয়াসলি 4টা মেট্রিক্স এর কথা বলছি। সেটা হলো সাইড স্কোর, ইম্প্যাক্ট ফ্যাক্টর, কোয়ার্টাইল, তারপরে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের হলো জেসিআর, এবং ইন্টারন্যাশনালি জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। হ্যাঁ, এই 4টা দিয়ে মোটামুটি একটা জার্নালকে জাজ করে ফেলা যায়। আরো অনেক ছোট ছোট অনেক বিষয় আছে, সেগুলো না জানলেও খুব একটা সমস্যা হয় না। ওকে, কিন্তু এই ইম্প্যাক্ট ফ্যাক্টর এখানে একটা কোশ্চেন হতে পারে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত হইলে আসলে ভালো হয়, এটা কি 10 নাকি 2? এইটা আসলে বলা খুব মুশকিল। এটা ডিপেন্ড করে যে ডিসিপ্লিনের উপরে। যেমন আপনার মেডিকেলের জার্নাল গুলো দেখবেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর অনেক 7, 8, 10, 12। আবার ইঞ্জিনিয়ারিং গুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখা যাচ্ছে যে খুব বেশি হলে 5, 7। হ্যাঁ, এর বেশি আসলে হয় না, কারণ ইঞ্জিনিয়ারিং টপিক গুলো খুব ফ্রিকুয়েন্টলি আসলে আপডেটেড হয়। তো যার কারণে সাইটেশন গুলো অত বেশি, মানে লাইফ সায়েন্স বা অন্যান্য ক্ষেত্রে যতটা আসে অতটা আসলে আসে না। এই জন্য স্ট্যান্ডার্ড বা এক কথায় সে বলা যায় না যে ইম্প্যাক্ট ফ্যাক্টর কত হইলে ওই জার্নালটা ভালো হবে। তবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলা যায় হ্যাঁ, যদি এটা 2 এর উপরে থাকে ইটস এ গুড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এটা গেল তো আপনার ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স এর কথা। এখন আসি যে ইন্ডেক্সিং, যে আমরা কোন জার্নালে পাবলিশ করব। আমরা তো জানলাম যে যেমন একটা কথা, যে আপনি যখন আইএফ যখন ক্যালকুলেট করবেন কোন জার্নালের আইএফ থাকা মানে আমরা বুঝে যাব যে এই জার্নালটা এসসিআই জার্নাল, কারণ এসসিআই না হলে তো সে আইএফ পাবে না। ঠিক আছে, বা অ্যাটলিস্ট মানে ওয়েব অফ সায়েন্স এটা হলো ইন্ডেক্সিং হয়। কারো যদি সাইট স্কোর যদি থেকে থাকে কোনো জার্নালের হোম পেজে, তাহলে অটোমেটিক আপনি বুঝে নিবেন এটা স্কোপাসে ইন্ডেক্সিং হয়, কারণ আইএফ দেয় স্কোপাস। সো ওই জার্নালের পেপার যদি স্কোপাসে ইন্ডেক্সিং না হয়ে থাকে তাহলে তার ওই সাইট স্কোর পাওয়ার কথা না। সো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা একটা অর্ডার মূলত আসলে ফলো করে থাকি, এখানে আমি একটা লিখেছি, বাট এর কোনো স্ট্যান্ডার্ড নাই যে কোন ইন্ডেক্সিং ভালো। যেমন সবচেয়ে ধরে নেওয়া হয় যে হ্যাঁ, নেচার ইন্ডেক্সিং ইজ টপ। কোন ইউনিভার্সিটিতে খুব কম পেপার থাকে যেগুলো আসলে নেচার ইন্ডেক্সে ইয়ে হয়, পাবলিশড হয়, স্প্রিন্টার নেচার এটা দিয়ে থাকে। সেকেন্ড, আমরা ধরে নিই যে এসসিআই ইন্ডেক্সিং। সো এসসিআই এখন মূলত এটাকে এক্সপ্যান্ড করে এসসিআই করেছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে হয়তো এসএসসিআই। হ্যাঁ, এরকম এই দুইটা। তো এসসিআই এক কথায় শর্টলি এটা দিয়ে থাকে আমার ওয়েব অফ সায়েন্স এখনকার দিনে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স। এই ওয়েব অফ সায়েন্সের আবার অনেকগুলা আরো একটা ইয়ে আছে, ইন্ডেক্সিং আছে, সেটাকে বলা হয় ইএসসিআই, এমার্জিং সোর্সেস সাইটেশন ইন্ডেক্স। অর্থাৎ কোন জার্নাল যখন ওয়েব অফ সায়েন্সের ইন্ডেক্সিং এর জন্য অ্যাপ্লাই করে তখন শুরুতে তাদের
এই ইমার্জিংটা দিয়ে থাকে। ইমার্জিং হয়তো 2 বছর চলার পরে তাদের কোয়ালিটি ডিপেন্ড করে, তখন ইএসসিআই থেকে এসসিআই দিয়ে থাকে। আচ্ছা, এই এসসিআইটা আমি দেখেছি শুধুমাত্র চায়নাতে এটা স্ট্রিক্টলি মানে ইয়ে করা হয়, কি বলা যায়, এটা ডিমান্ড করা হয়ে থাকে। বাইরের দেশে আসলে এসসিআই এটা ইয়ে করে না, অ্যাটলিস্ট স্কোপাস হইলেই ইজ ফাইন। বাট চায়নাতে আপনারা জানেন যে এরা স্কোপাসটাকে ফলো করে না। এরা সব মানে পেপার মাস যদি এসসিআই না হয় তাহলে একাডেমিকের সাথে কাউন্ট করে না। সো এই ক্ষেত্রে আমি কে সেরা, এসসিআই নাকি স্কোপাস, এটাতে আসলে যাওয়ার কোনোই যুক্তি নাই, কারণ স্কোপাস হলো সবচেয়ে বড় ডেটাবেস স্টিল নাও। হ্যাঁ, তবে একটা ব্যাপার হলো যে স্কোপাসে অনেক পেপার আছে যেগুলোর সাইটেশন, ওই সাইট স্কোর দেখবেন অনেক বেশি। আবার এই কোয়ার্টাইল র্যাঙ্কিং এ দেখবেন যে অনেক পেপার ইন্টারন্যাশনালি Q1, বাট দেখা যাচ্ছে সেটা এই যখন আমরা ইয়ে করে চেক করতে যাই, চাইনিজ একাডেমি ওয়েবসাইটে জেসিআর চেক করতে যাই, তখন দেখা যায় না এটার কোয়ার্টাইল 1-এ না। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে যত দুনিয়ায় স্কোপাস পেপার আছে সেগুলোতে স্কোপাস আছেই, বাট এসসিআই ইন্ডেক্সিং কোনো পেপার যদি হয়ে থাকে সেটা জানবেন অবশ্যই এটা স্কোপাসও। কিন্তু সব স্কোপাস পেপার এসসিআই না, কিন্তু আমার এ পর্যন্ত চেক করা সমস্ত এসসিআই পেপার আবার স্কোপাস ইন্ডেক্সিং। সো এটার বলার মানে হলো যে আপনি যদি কোনো একটা জার্নাল জেনে থাকেন যে হ্যাঁ এটা এসসিআই ইন্ডেক্সিং, তাহলে ধরে নেবেন সেটা অটোমেটিক অলরেডি তার স্কোপাস ইন্ডেক্সিংও আছে। আচ্ছা, আরেকটা লাস্টে হলো যে এই ইআইটা দিয়ে থাকে মূলত এলসফিয়ার। তো এই যে স্কোপাস বললাম না, যেমন ইএসসিআইটা হলো এসসিআই এর আগের ভার্সন, কেউ অ্যাপ্লাই করলে তার ইএসসিআই যায়। ইআইটাও হলো এরকম যে কোনো জার্নাল যখন স্কোপাসে অ্যাপ্লাই করে তো শুরুর দিকে অনেকে ইআই দেয়, এখন খুব বেশি অনেকে ইআই নিতে চায় না, কারণ ইঞ্জিনিয়ারিং এর যে ইআই জার্নাল গুলো আছে ম্যাক্সিমামই হলো ওপেন সোর্স, মানে এটা হলো পে করতে হয়, এটার এপিসি আছে। তো এক সময় যেমন আমার মনে পড়ে যে 2013-14 সালের দিকেও যেমন এখন আমাদের ফ্যাকাল্টিদের এসসিআই পেপার ছাড়া কাউন্ট হয় না ফ্যাকাল্টিদের। তো সেই সময় আমার মনে আছে টিচারদের ইআই জার্নাল থাকলো, সেটা তাদের কাউন্ট হতো একাডেমিক ইভালুয়েশনে, এবং ইআই জার্নাল দিয়ে মাস্টার্স হতো, পিএইচডি হতো। তো চাইনা গ্রাজুয়ালি তাদের এই স্ট্যান্ডার্ডটা আরো বেশি মানে হাই করেছে, আর এখন আর ইআই ওইভাবে কাউন্ট হয় না। তবে এখন ইআই মাস্টার্স এর ক্ষেত্রে এখনো ইআইটা কাউন্ট করে। মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে অনেক সময় ইআই ইন্ডেক্সিং জার্নালে কেউ যদি পেপার পাবলিশ করে তাহলে একটা জার্নাল দিয়েই বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়া হয়, মানে ডিগ্রি দিয়ে দেয়। এটা যদিও ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির উপরে, কোন ইউনিভার্সিটিতে এসসিআই চাই, কোন ইউনিভার্সিটিতে ইআই চাই, কোন ইউনিভার্সিটিতে বলে যে ন্যাশনাল লেভেলের যে কোনো জার্নাল হয়ে হবে, সেগুলো অনেক সময় চাইনিজ হয়ে থাকে, মানে আমি চাইনিজ পার্সপেক্টিভে বলছি। আচ্ছা, সো এই হলো মূলত ইন্ডেক্সিং। সো খুব শর্টলি বলে আমরা তাহলে সামারি করি যে আমাদের একাডেমিকে আমাদের যেহেতু নেচার ইন্ডেক্স মানে ওখানে কন্ট্রিবিউশন লেভেল অনেক হাই থাকতে হয়, মানে একটা মেজর কন্ট্রিবিউশন পার্ট। তো আপনারা এসসিআই বা স্কোপাস টার্গেট করলে এনাফ, কারণ চায়নাদের জন্য কেউ যদি ট্রাই করেন তাহলে স্কোপাস না, একবারে ডিরেক্ট এসসিআই টার্গেট করবেন, কারণ এসসিআই করলে অটোমেটিক স্কোপাস হয়ে যাবে। ওকে, তারপরে আমরা আসলে মূল যে জিনিসটা দেখার বিষয় স্কোপ অফ জার্নাল, এটা আসলে সবার আগে দেওয়া উচিত ছিল, তো সামহাউ অর্ডার এখানে চলে এসেছে। স্কোপ অফ জার্নাল এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার জার্নাল চুজের ক্ষেত্রে। আপনার এই ইভ্যালুয়েশন মেট্রিক বলেন, ইন্ডেক্সিং বলেন, হ্যাঁ এগুলো ইন্ডেক্সিং তো ঠিক আছে, এই যে আমি চায়নার ক্ষেত্রে যেমন এসসিআই ছাড়া কাউন্ট করে না, তো আমি অবশ্যই এমন জার্নাল খোঁজ করবো যেটা হলো এসসিআই ইন্ডেক্সিং। এখন কথা হলো যে কোথায় আমি পাবলিশ করবো, সেটা বলে যে স্কোপ অফ জার্নাল। এই স্কোপ অফ জার্নাল এইটা আসলে প্রতিটা জার্নালের অ্যাবাউট জার্নাল সেখানে আসলে লেখা থাকে যে তারা কোন কোন ধরনের পেপার নিয়ে থাকে। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু সুবিধা আছে, কারণ এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরা, তো মূলত ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং জার্নাল গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেজর টপিক গুলো আসলে কভার করে, অর্থাৎ আমি ডিপ লার্নিং বেসড এই ধরনের কথা বলছি। আবার কিছু কিছু জার্নাল আছে স্পেসিফিকলি যে তারা আসলে, যেমন IEEE ট্রানজেকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, এখন ওখানে যদি আমি আসলে মেশিন লার্নিং বেসের কোনো একটা কিছু দিয়ে থাকি, ওটা একসেপ্ট করবে না। কারণ মাল্টিমিডিয়া মানে কি, যে মাল্টিমিডিয়া হলো কম্পিউটার গ্রাফিক্স রিলেটেড, যেমন ইমেজ প্রসেসিং হতে পারে, এখন তো প্রসেসিং না, ইমেজ প্রসেসিং ছিল এআই এর আগে, তো এখন বলা হয় যে প্যাটার্ন রিকগনিশন বা কম্পিউটার ভিশন, হ্যাঁ এই ধরনের কাজগুলো। সো এইটাকে বলা হয় যে স্কোপ অফ জার্নাল। সো আমার মনে হয় জার্নাল চুজিং এর ক্ষেত্রে এইটা আসলে সবচেয়ে আগে দেখা উচিত। এখন কথা হলো যে আমি তো এমন অনেক নতুন টপিক নিয়ে কাজ
করতে পারি যে যে টপিকের আগে জার্নাল হয়তো পাবলিশ হয়নি অথবা একটা দুইটা পেপার পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে আমি আসলে কিভাবে দেখবো? তখন দেখতে হয় যে ওর রিলেটেড মানে পেপার আসলে পাবলিশ হয়েছে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল বলি, যেমন আমি মূলত পিএইচডি তে কাজ করেছি 3D অবজেক্ট রিকগনিশন। 2015-তে যখন আমি কাজ করি খুব মিনিমাল পেপার তখন অ্যাভেলেবেল ছিল। হ্যাঁ, মানে হাতে গোনা, মানে 10-15টা এরকম হবে, এবং তার ভিতরে বেশিরভাগই দেখা যাচ্ছে কনফারেন্সের পেপার ছিল। তো জার্নালের পেপার ওরকম ছিল না। তো এখন আমি যত পেপার এই ডিপ লার্নিং নিয়ে, বেশিরভাগই তো ইমেজ রিকগনিশন, হ্যাঁ, ইমেজ ডিটেকশন, ইমেজ সেগমেন্টেশন, মানে 3D অবজেক্ট নিয়ে তো কোনো জার্নাল আসলে এরকম নাই, বা 3D কম্পিউটার ভিশন নিয়ে দেখবেন কোনো জার্নাল নাই। এখন আমি তাহলে এই পেপার কোথায় পাবলিশ করবো? তখন আসলে আমার দেখতে হবে কি, যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে অবজেক্ট রিকগনিশন, আসলে যে ইমেজ রিকগনিশনের পেপার পাবলিশ করেছে সে ডেফিনেটলি এটাও পাবলিশ করবে। তো তখন আমি এটাই বললাম যে এটা চেক করতে হবে, ম্যাচ করতে হবে, এক্স্যাক্টলি স্কোপের সাথে না মিললেও তখন এটা যদি আহ মানে সিমিলার হয়ে থাকে তাহলে সেটাই ম্যাচ করলে আমি সেখানে সাবমিট করতে পারবো। আচ্ছা, আর যদি আপনার টপিকটা মোটামুটি পুরাতন হয়ে থাকে, সবচেয়ে সহজ উপায় হলো রেফারেন্স চেক করা। আপনি যে পেপারটা বানিয়েছেন বা কিছু পেপার পড়তেছেন, ওখানে তো রিলেটেড অনেক পেপারস থাকে, তখন দেখতে হয় যে ওই পেপারস গুলো কোন কোন জার্নালে পাবলিশ হয়েছে। তখন ওই জার্নাল ধরে ধরে তখন আপনি আবার চেক করে দেখবেন যে হ্যাঁ এই জার্নাল, এটা কি Q1, এটা কি JCR1, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এটা সাইড স্কোর কত। এইভাবে যারা এখন অধ্যয়নরত আছেন তাদের বলবো যে একটা এক্সেল শিট বানাবেন, বানিয়ে এখানে আইএফ কত, সাইড স্কোর কত, এটার কোয়ার্টাইল র্যাঙ্কিং কত, এটার জেসিআর কত, এটা জেআইএফ কত, এইভাবে সব লিখে রাখবেন। তো যখন আপনার পেপার এরকম আসবে, এটার কারণ কি, কারণ আপনি হয়তো একটা বা দুইটা বা তিনটা জার্নাল সিলেক্ট করলেন ড্রাফট করার সময়। আমরা কেউ বলতে পারি না যে এই জার্নালটা আপনার আন্ডার রিভিউ যাবে, মানে রিভিউয়ে যাবে এবং এটা অ্যাকসেপ্টেড হবে। এমন হতে পারে যে আপনি আহ তিনটা জার্নাল সিলেক্ট করেছিলেন, এই তিনটা জার্নাল থেকে এডিটোরিয়াল থেকে ডিক্লাইন করছে, মানে এটা আন্ডার রিভিউও যায় নাই। এখন আপনি কোথায় আসলে তখন ইয়ে করবেন? তা আপনার যদি আগে থেকেই এই জার্নালের এই ধরনের একটা এক্সেল শিট প্রিপেয়ার করা হয়ে থাকে, তখন কিন্তু আপনি খুব ফ্রিকোয়েন্টলি জার্নাল চুজ করতে পারবেন। তো এটা হলো না, আচ্ছা এখানে দিই, এটা হলো না, এটা দিই। আপনি যখন জার্নাল কোনো পেপার, রিসার্চ পেপার পড়বেন, তখনই দেখবেন এটা কোন পাবলিকেশন অমুক। তো আপনি যেহেতু পেপারটা পড়তেছেন, তার মানে কি এটা আপনার রিলেটেড, একদম এক্সাক্ট টপিক না হলো আপনার রিলেটেড টপিকস। তো ওই জার্নালের ডেটাটা তখন আপনার নিজস্ব ডেটাবেজে তখন এন্ট্রি করে রাখবেন। এইটা হলো আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ফ্রুটফুল, কারণ আমি যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম, ইভেন এখনো আমার নিজের একটা পার্সোনাল জার্নালের ডেটাবেজ আছে, এবং এই ইনফরমেশন গুলো আছে, নেম, পাবলিশার্স, এটার Q1, আইএফ, সাইড স্কোর, এটার রিভিউ টাইম, এভারেজ রিভিউ টাইম, তারপরে হলো এটার এপিসি আছে কি, বা হাবিজাবি, মানে যতগুলো মেইন যে ফ্যাক্টর গুলো দরকার, আমি এখনো আমার নিজের একটা জার্নালের ডেটাবেজ আসলে মেনটেন করি। আচ্ছা, সো এইটা হলো যে স্কোপ খোঁজা এবং জার্নাল আসলে সিলেক্ট করা। আর একটা উপায় হলো যে সবচেয়ে শর্টকাট উপায় কি? তো সবচেয়ে শর্টকাট উপায় হলো যে জার্নাল খোঁজার। যেমন আমি যখন পিএইচডি শুরু করি, 2017 সালে আমার পিএইচডি শুরু হয়, তখন আমি দেখলাম যে অনেক আহ, মানে পিএইচডি রিসার্চার আছেন, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের, তারা বিভিন্ন জায়গায় এরকম জার্নাল সাবমিট করে, পেপার সাবমিট করে, এবং এডিটোরিয়াল থেকে ডিক্লাইন হয়, কারণ সোশ্যাল সায়েন্সের টপিক গুলো বেশ ভ্যারি করে, এক্সাক্ট টপিকের স্কোপ জার্নাল খুঁজে বের করা বেশ টাফ। তো তখন ওরা কি করতো, বেশ কিছু থার্ড পার্টি ইয়া ছিল, এজেন্সি ছিল, তাদের কাছে ওই জার্নালের টাইটেল এবং অ্যাবস্ট্রাক্ট সাবমিট করলে ওরা অ্যানালাইসিস করে 5টা জার্নালের লিস্ট দিত, এবং এর জন্য মোটা অ্যামাউন্ট নিত। আমার মনে আছে, আপনি যদি 5টা জার্নাল সাজেশন চাইতেন, তো তখন ওদের দিতে হতো এরকম মানে 4-5 হাজার RMB বা সামথিং এরকম। মানে আমি এটা বলতে চাচ্ছি যে জার্নাল খোঁজাটাও একটা রিসার্চ, ইট ইজ নট ভেরি ইজি টাস্ক। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি মনে করি এটা খুবই ইজি, বাট যারা সোশ্যাল সায়েন্স আছেন বা আদার্স এর ক্ষেত্রে অনেক সময়, বা ম্যানেজমেন্টের আছে, অনেক সময় জার্নালের সংখ্যা লিমিটেড থাকে এবং টপিকের সংখ্যা একদম কমপ্লিটলি অ্যালাইন করে না। তো আর একটা যেটা উপায় আমি বলছিলাম, ডিরেক্ট এক্সপিরিয়েন্স। ডিরেক্ট এক্সপিরিয়েন্স কিরকম? আপনার পিয়ার থেকে জানা। আপনি একই ল্যাবে রিসার্চ করছেন, আপনি জানেন হ্যাঁ অমুক জায়গায় অমুক আসলে পাবলিশ করছে। তো এটা হলো ডিরেক্ট এক্সপিরিয়েন্স, হলো সবচেয়ে বেশি কাজে দেয়। আমার ক্ষেত্রে আমি এটা বেশি কাজে লাগিয়েছি। আচ্ছা, অমুক জায়গায় তুমি কোথায় কোথায় পাবলিশ করছো এরকম, তো তোমার জানা মতে আসলে এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ হ্যাঁ, অনেক 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 জায়গায় আসলে আহ, আহ, ইয়ে করে না, ম্যাচ করে না তো, বা ওইটার রিভিউ টাইম অনেক ভালো, ওরা জার্নালে লিখে রাখে
আমাদের এভারেজ রিভিউ টাইম 30 days, বাট দেখা যাচ্ছে 6 মাস হয়ে গেছে, কোনো খবর নাই। তো এইটা যে সব, এই যে আমি যে বললাম যে স্কোপ মিলিয়ে হাবিজাবি অনেক কিছু মিলিয়ে আপনি এক্সাক্ট খুঁজে বের করতে পারবেন, এর মানে খুব একদম যে কম সেটা বলবো না, বাট স্টিল এটা ইটস হার্ড ওয়ার্ক। সবচেয়ে সহজ উপায় হলো আপনার পিয়ার থেকে জানা, আপনার ল্যাবমেট থেকে জানা, আপনার কান্ট্রিমেট থেকে জানা, বা আদার্স ফ্রেন্ড যে তারা কোথায় পাবলিশ করছে, ওই জার্নালের অভিজ্ঞতা কিরকম, এটা হলো সবচেয়ে শর্টকাট উপায়। আচ্ছা, রিভিউ টাইম এটা একটা বড় ব্যাপার, কারণ আমাদের যারা স্কলারশিপে বাইরে পড়াশোনা করি, আমাদের একটা টাইম লাইন থাকে যে আমাদের স্কলারশিপ থাকবে 3 ইয়ার্স, আমাদের স্কলারশিপ থাকবে 4 ইয়ার্স। হ্যাঁ, তো এই টাইমটা একটা বড় একটা ফ্যাক্টর। তো সেখানে যদি আপনার পিএইচডি তে এরকম দেখেন যে হ্যাঁ, আপনার ফার্স্ট পেপার প্রিপেয়ার করতেই আপনার 3 বছর চলে গেছে, অরিডর কোনো কিছু নয়, তো সেক্ষেত্রে আপনি যখন জার্নালে দিবেন, তো দেখবেন যে এদের ফার্স্ট ডিসিশন টাইম কত এস্টিমেটেড। ফার্স্ট ডিসিশন টাইম মানে এডিটরের কাছে এটা কতদিন থাকে। তো কেউ বলে যে হ্যাঁ 10 দিনের ভিতরে আমরা ফার্স্ট ডিসিশন দিই। তো 10 দিনের ভিতরে ফার্স্ট ডিসিশন মানে এডিটোরিয়াল বোর্ড তারা যে রিভিউয়ারের কাছে পাঠাবে সেই ডিসিশন, এটা রিভিউয়ার ডিসিশন না। তারপরে দেখবেন দেয়া থাকে যে এভারেজ রিভিউ টাইম, হ্যাঁ 180 days বা 30 days। এইভাবে এটা কোথা থেকে, জার্নালের হোম পেজ থেকে এটা জানা যায়। আচ্ছা, আর একটা জায়গা থেকে জানা যায় যে পাবলিশড পেপার থেকে, যে ওই জার্নালের কোন একটা পাবলিশড পেপার ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিচে লেখা থাকে যে এই জার্নালটা কবে সাবমিশন হয়েছিল, এই জার্নালটার ফার্স্ট রিভিউ কবে দেওয়া হয়েছিল, এই জার্নালটার ফার্স্ট রিভিউ কবে হলো আবার সাবমিট করা হয়েছিল, এবং কবে এটা একসেপ্টেড করা হয়েছিল। সেখান থেকে একটা ধারণা পাবেন যে আচ্ছা, প্রথম জার্নাল প্রথম সাবমিট করা হয়েছিল অমুক দিন, ফার্স্ট রিভিউ সাবমিশন করা হয়েছে 2 মাস পর, তাহলে ধরে নেবেন যে এটা 1 মাসের ভিতরে বা 1 মাস 10-15 দিনের ভিতরে সে রিভিউ রিপোর্ট পেয়ে গেছে। তারপরে গিয়ে 2 মাস, মানে টোটাল সাবমিশন থেকে রিসাবমিশন 2 মাস, তার মানে সে আবার কাজ করেছে, রিভিউয়ারদের কোশ্চেন সেটা আসলে সলভ করেছে, তারপরে সেটা সাবমিট করেছে। তখন ওখান থেকে একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ, আনুমানিক এরকম 4-5টা পেপার যদি ওই জার্নাল থেকে নামিয়ে ওই পেপারের এই ডেট গুলো দেখেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে কতদিন লাগবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন, এই জার্নালের হোম পেজে দেখেন এখানে দেওয়া আছে 10 days টাইম টু ফার্স্ট ডিসিশন। মানে এটা হলো এডিটোরিয়ালের ডিসিশন যে এই জার্নালটা তারা রিভিউয়ারের কাছে পাঠাবে কিনা, এটা 10 দিনের ভিতরে তারা জানিয়ে দিবে। তারা যদি না পাঠায় তাহলে ওরা ডিক্লাইন করে দিবে। ডিক্লাইন করা মানে যে আপনার পেপারের কন্ট্রিবিউশন খারাপ তা না, ডিক্লাইন অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কারণ হতে পারে যে তাদের জার্নালের স্কোপের সাথে মিলে নাই, ফার্স্ট এটার কারণে একদম সরাসরি টেবিল থেকে এটা ডিক্লাইন করে দেবে। আর একটা কাজ হতে পারে যে তাদের জার্নালের যে ধরনের যে লেভেলের কন্ট্রিবিউশন থাকতে হয়, ওই এডিটর মনে করেছে যে ওই লেভেলের কন্ট্রিবিউশন এই পেপারে নাই, তখনও তারা এটা আসলে ডিক্লাইন করে দেয়। আরেকটা কারণ যেটা যে টোটাল জার্নালের লেআউট, যে জার্নালটা আসলে দেখতে কেমন, পিকচার গুলোর কোয়ালিটি কেমন, টোটাল রেজাল্ট অ্যানালাইসিস গুলো কেমন, রেজাল্টের প্রেজেন্টেশন গুলো কেমন। তো এইটা খুব মিনিমাল কারণ হয় যে কেউ যখন একটা পেপার স্কোপাস বা এসসিআই ইন্ডেক্সিং এর জন্য তৈরি করা থাকে, মোটামুটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনেই দেয়। বাট কারো যদি হ্যাঁ অনেক ভালো কন্ট্রিবিউশন আছে বাট পেপারের প্রেজেন্টেশন ভালো না, ওই টেবিল থেকে ডিক্লাইন করে দিবে, এটা এডিটরের কাছে পাঠাবেই না। তো মোটামুটি এই 2 বা 3টা মেজর কারণ যে এই 10 দিনের ভিতরে ডিক্লাইন হতে পারে অথবা রিভিউয়ারের কাছে যেতে পারে। তাহলে হচ্ছে রিভিউ টাইম 160 days। হ্যাঁ, এটা মানে কি, রিভিউয়ারের কাছে পাঠালো, ফার্স্ট রিভিউয়ারের ডিসিশন পাইতে 162 দিন লাগবে। এটা কিন্তু এভারেজ টাইম। হ্যাঁ, এটার কমও কিছুদিন লাগতে পারে, আবার বেশিও কিছুদিন লাগতে পারে। সাবমিশন টু একসেপ্টেন্স 187 days। হ্যাঁ, তারপরে একসেপ্টেড নোটিফিকেশন যখন আপনার দিয়ে দিবে, তার 11 দিনের ভিতরে সে ফার্স্ট পাবলিশিং মানে পেপার অনলাইনে চলে আসবে, মানে বেশ ফাস্ট। আপনার একসেপ্টেড হয়ে গেল, অলমোস্ট 1-2 উইকস এর ভিতরে পেপার অনলাইনে চলে আসবে। তো এইটা এরকম ইনফরমেশন আপনি হলো জার্নালের হোম পেজ থেকে পেতে পারেন। আরেকটা বললাম যে পাবলিশড পেপার থেকে, আমি জাস্ট পাবলিশড পেপারের ফুট মানে নিচের অংশটা কেটে নিয়েছি একটা পেপারের। তো দেখেন এখানে লেখা আছে যে এই পেপারটা 20 নভেম্বর রিসিভ হয়েছিল 2024-এর। তারপরে রিসিভড ইন রিভাইজ ফ্রম 18 মে। তো দেখেন তো কতদিন লাগলো রিভাইজ, মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মানে 6 মাস পরে রিভাইজ দিয়েছে। তার মানে ধরেই নেন মিনিমাম 5 মাস লেগেছে তার ফার্স্ট হলো রিভিউ রিপোর্ট আসতে। হ্যাঁ, আচ্ছা, তারপরে একসেপ্টেড হয়েছে 31 মে, তারপরে তো কবে অ্যাভেলেবেল হয়েছে 2 জুন। সো 31 মে হওয়ার পরে মার্চ, এপ্রিল, মে, জুন, মানে 3 দিনের ভিতরে পাবলিশ হয়ে গেলে খুব ফাস্ট একসেপ্টেড হওয়ার পরে। সো এইভাবে আপনারা জেনে নেবেন যে রিভিউ টাইম বা আমি কোন জার্নাল সিলেক্ট করবো। কারো যদি স্কলারশিপের খুব এরকম হয়ে থাকে, তাহলে আপনারা এরকম ফাস্ট পাবলিশিং
কোথায় আছে, কোন জার্নাল গুলো আছে সেটা আসলে দেখে নিবেন। তো রিসেন্টলি এখন ওপেন অ্যাক্সেস জার্নাল হয়েছে প্রচুর, এখন হাইব্রিড জার্নালের সংখ্যা অনেক, যে তারা আসলে ওপেন অ্যাক্সেসও করে আবার সাবস্ক্রিপশনও করে। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক ওপেন অ্যাক্সেস জার্নাল আছে যাদের এপিসি সার্চ করে, ওদের রিভিউ রিপোর্ট অনেক সময় বেশ কুইক হয়ে থাকে। তবে কিছু কিছু জার্নাল চায়নাতে ব্ল্যাক লিস্টেড পাবলিশার, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, যেহেতু আজকে পাবলিক প্রোগ্রাম আমি এটা মেনশন করতে পারবো না, বাট কারো যদি ইন্টারেস্টেড থাকে পরবর্তীতে যে কোন কোন পাবলিশার বা কোন কোন জার্নাল আসলে এরকম ব্ল্যাক লিস্টেড, স্টিল তারা এসসিআই, স্টিল তারা স্কোপাস, খুব ভালো আইএফ আছে, বাট এটা অফিসিয়ালি কোন কোন ইউনিভার্সিটি ব্ল্যাক লিস্ট করেছে, আবার কেউ কেউ আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি পেপারে ঘোষণা করে নাই, বাট তারা কোয়ালিটি মেজারের সময় ওই পেপারের কোনো কিছু থাকলে ওইটা আসলে নেগেটিভলি দেখে আর কি। আচ্ছা, তো এটা গেল রিভিউ টাইম। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনি জার্নাল প্রিপেয়ার করলেন, স্কোপ মেলাইলেন, আপনি দেখলেন যে হ্যাঁ আপনার পেপার খুব নাইসলি অ্যালাইন করে এই জার্নালের ক্ষেত্রে, সাবমিট করে দিলেন। এখন অনেক ক্ষেত্রে হয়ে যায় দেখবেন কি আপনার জার্নালে আপনার কন্ট্রিবিউশন অনেক বেশি, কিন্তু রিভিউ রিপোর্টে এসে সেটা দেখা যাচ্ছে রিজেক্ট করে দিল। হ্যাঁ, মেজর রিভিশন মাইনর রিভিশন ইজ এ গুড থিং, বাট আপনার যখন এরকম অনেক বেশি কন্ট্রিবিউশন থাকবে, আপনার রাইটিং গুড, প্রেজেন্টেশন গুড, তারপর আসলে জার্নাল পেপার আসলে রিজেক্ট হয়ে গেল, আপনি তখন হতাশ হয়ে যায় সবাই আমরা, যে রিজেক্ট হয়ে গেল তার মানে কি আমার জার্নালের রাইটিং এ প্রবলেম, আমার কি কন্ট্রিবিউশন লেভেল খারাপ? না, জার্নাল একসেপ্টেন্সের বড় একটা অংশ ডিপেন্ড করে রিভিউয়ারের উপরে, এবং এটা অনেক ব্লাইন্ড, আমরা জানি না যে এডিটর আসলে এটা কোন রিভিউয়ারের কাছে পাঠাচ্ছে। এবং এই যে চিফ এডিটর থাকে বা অ্যাসোসিয়েট এডিটর থাকে, যদিও আমি কখনো এডিটোরিয়াল টাস্ক পালন করি নাই, বাট পরিচিত কিছু এমন চিফ এডিটর বা অ্যাসোসিয়েট এডিটর আছে তাদের কাছ থেকে যেটা শুনেছি আর কি, যে এই রিভিউয়ার খুঁজে বের করা এইটা বেশ টাফ, যে একটা কেউ জার্নাল সাবমিট করেন, এটা তো ভলান্টারি ওয়ার্ক, এটার জন্য জার্নালরা কখনো রিভিউয়ারদের টাকা পয়সা দেয় না। তো কে সময় ম্যানেজ করে জার্নাল পড়ে সেটা রিভিউ জমা দিবে, এটা বেশ একটা টাফ জব। হ্যাঁ, তেমন হলো যে ফর এক্সাম্পল আমি একটা পেপার করলাম যে 3D কম্পিউটার ভিশনের উপরে, ফর এক্সাম্পল বললাম 3D অবজেক্ট ক্লাসিফিকেশন, এখন এটা নিউ টপিক, এখন এমন একটা প্রফেসরের কাছে পাঠাইলো যে ইমেজ প্রসেসিং এ কাজ করছে, প্যাটার্ন রিকগনিশনেও না, ইমেজ প্রসেসিং মানে ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম, মানে আগের জামানার যেগুলো ছিল ক্লাসিক অ্যালগোরিদম বলি, এই লেভেলের একটা প্রফেসরের কাছে এই পেপার পাঠাইছে, এবং এই প্রফেসর সে হলো সেটা হলো ইয়ে করেছে, একসেপ্ট করে সে রিভিউ রিপোর্ট পাঠাইছে। এবার আপনি বুঝেন যে তার রিভিউ রিপোর্ট আসলে কি ধরনের হতে পারে, মানে না পড়েই কিন্তু আপনি গেস করে দিতে পারেন যে তার রিভিউ রিপোর্ট কেমন হতে পারে। এখন আপনার যদি এরকম রিভিউয়ার্স এরকম পড়ে এবং আপনার অনেক ভালো কন্ট্রিবিউশন থাকার পরেও পেপার রিজেক্ট হয়, মন তো অবশ্যই খারাপ হবে, এবং আপনি তো বুঝবেন না যে আসলে প্রবলেম কোথায়। তো একটা ট্রিক্স আছে যে আপনি জার্নাল সাবমিট করলেন, তো জেনারেলি অনেক জার্নাল বলে যে তুমি পটেনশিয়াল কিছু রিভিউয়ারের নাম সাজেস্ট করো, তো সেক্ষেত্রে আপনি নাম সাজেস্ট করতে পারেন, বাট এটা গ্যারান্টি না যে তারা ওই রিভিউয়ারের কাছে পাঠাবেই, হ্যাঁ পাঠাইতেও পারে। আচ্ছা, আর যদি না পাঠায় তাহলে একটা এখানে ট্রিক্স আছে, এই ট্রিক্সটা হলো আমি এই যে আমার পরিচিত পিআর এর যেগুলো আমার পিআর থেকে জেনেছি যারা আসলে এডিটোরিয়াল দায়িত্ব পালন করছে, আমরা যখন কোনো পেপার সাবমিট করি, ওরা চেষ্টা করে আমাদের রেফারেন্স লিস্টের প্রথম 10 জনের ভিতরে 10 জনকে ইমেল পাঠাবে, বা প্রথম 3 জনকে পাঠাবে, যে ওই 3 জন যদি একসেপ্ট করে ফেলে তাহলে ভালো ভালো, না হলে আবার এইভাবে এরকম 10 পর্যন্ত যাবে, অথবা টোটাল আমি যে রেফারেন্স দিয়েছি ওর ভিতর থেকেই প্রফেসর যারা আছে তাদেরকে আসলে রিভিউয়ার হিসেবে সিলেক্ট করবে, তারপরে যদি না পায় ওদের তো একটা এডিটোরিয়াল বোর্ড থাকেই, হ্যাঁ সেখানে আসলে দেয়। তো তার মানে হলো আমি যখন একটা কোনো পেপার আমি প্রিপেয়ার করছি এবং প্রথম 10টা রেফারেন্সে আমি যে পেপার গুলো সাইট করছি, ধরে নিবেন আপনার পেপারের ওদের ভিতরে কেউ একজন আপনার 3 জন পটেনশিয়াল রিভিউয়ার, এটা খুব মজার একটা ব্যাপার আর কি। So আপনি তখন ডিসাইড করে দিবেন হ্যাঁ আমার পেপারে প্রথম যে 10টা বা 1 2 3 যে পেপারগুলো আমি দিচ্ছি সেই পেপারগুলো আমার এই টপিকের কিনা, এবং ওই রিভিউয়ার গুলো আসলেই পটেনশিয়াল কিনা, আমার এই ফিল্ডে তারা এক্সপার্ট। তো তাহলে যখনই আপনার এই ফিল্ডের এক্সপার্ট রিভিউয়ারের কাছে আপনার পেপারটা যাবে, রিজেক্ট হোক অ্যাটলিস্ট আপনি ভালো রিভিউ পাবেন। তো এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে পটেনশিয়াল রিভিউয়ার, আপনি যখন একটা পেপার প্রিপেয়ার করে ফেলবেন এটাও একটু মাথায় রাখতে হবে যে আমার এই পেপারটা কে রিভিউ করবে। সো টেকনিক্যালি আপনি কিন্তু রিভিউয়ার সিলেক্ট করে দিতে পারছেন না বলেই, যে আপনি 1 2 3 4 5 রেফারেন্সের প্রথম 5 জন আপনি পটেনশিয়াল আপনার ফিল্ডে যে আছে তাদের পেপার গুলো সাইড করবেন।
এডিটররা কি করবে, প্রথম ওইগুলাই পিক করবে আগে প্রফেসরদের কাছে আপনার এই পেপার পাঠানোর জন্য। ওকে, গুড। তারপরে আসলো ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন, যে আমি কোন জার্নাল চুজ করব, ওপেন অ্যাক্সেসে দিব না সাবস্ক্রিপশনে দিব। অনেকে বলে হ্যাঁ ওপেন অ্যাক্সেস মানে কোয়ালিটি মেবি এটা ব্যাড হতে পারে, না এরকম কোনো কিছু নাই। কারণ এখনকার দিনে ওপেন অ্যাক্সেস সামহাউ গুড যদি আপনার টিচারের কাছে ফান্ড থাকে, আপনার কাছে ফান্ড থাকে। আমি বলবো যে উই শুড গো ফর ওপেন অ্যাক্সেস। এতে হলো একটা জিনিস দেয় যে দিন শেষে আমাদেরও কিন্তু ইভালুয়েট করে। তো এই ভ্যালুয়েশনে ওপেন অ্যাক্সেস এর জার্নাল গুলো খুব ভালো কাজ করে, মানে সাইটেশন এনে দেয় প্রচুর, কারণ এটা যে কেউ ওপেন করতে পারে। হ্যাঁ, আবার একই জার্নাল দেখবেন তাদের হাইব্রিড, মানে ওপেন অ্যাক্সেসও আছে আবার সাবস্ক্রিপশন আছে। সাবস্ক্রিপশন হলে কি হয় যে ওই জার্নাল পেপার গুলো যাদের সাবস্ক্রিপশন কেনা নাই তারা ছাড়া ওইটা কেউ দেখতে পারবে না। হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আপনার প্রফেসর যদি অ্যালাউ করে ফান্ড বা আপনার কাছে নিজস্ব ফান্ড থাকে, তাহলে আপনি এটা ভেবে দেখতে পারেন যে কোনটাতে যাবেন, ওপেন অ্যাক্সেস নাকি সাবস্ক্রিপশন। ওকে, এখন কথা হলো যে আমরা তো মোটামুটি জানলাম যে একটা জার্নাল কিভাবে চুজ করতে হয়, কি কি বিষয় দিয়ে বা কি কি বিষয় থাকে ইভালুয়েশন করার, যেগুলোকে আমরা জার্নাল ম্যাট্রিক্স বলি। তারপরে আমরা জার্নালের ইন্ডেক্সিং জানলাম, জার্নালের স্কোপ জানলাম যে কিভাবে স্কোপ আমরা ফিট করব। তারপরে আমরা কিভাবে জার্নালের আমার পেপারটাকে রিভিউ করবে সেটার একটা শর্ট ইয়ে দিলাম, যদিও এটা টু দা পয়েন্ট নাও হতে পারে, বাট জেনারেলি মোটা দাগে এটা আসলে মানে ফলো করে। আচ্ছা, এখন কথা হলো যে এই জার্নালের নামগুলো আসলে কোথা থেকে দেখবো। আমরা শুরুতেই বললাম যে এসসিআই জার্নাল মানে সেই জার্নাল আপনি ওয়েব অফ সায়েন্সে প্রথমে খুঁজতে পারেন। হ্যাঁ, তো তারপরে হলো স্কোপাসে খুঁজতে পারেন। স্কোপাস ডেটা সেট তো এরকম পাওয়া যায় না, বাট এলসেভিয়ার বা সায়েন্স ডিরেক্ট ওদের যে ইয়ে সেখানে দেখতে পারেন। আচ্ছা, বাট এইভাবে জার্নাল খোঁজা বেশ টাফ, যদিও ওয়েব অফ সায়েন্সের আলাদা ইয়ে আছে, কি বলা যায়, পোর্টাল আছে, যে সেখানে আপনি কিওয়ার্ড বা টাইটেল এগুলো দিয়েই দিলে ওরা পসিবল আপনার লিস্ট দিয়ে দেয়। আচ্ছা, আর আমার কাছে রিসেন্টলি আরেকটা তো বললাম যে রেফারেন্স লিস্ট থেকে, এর আগে বলেছিলাম যে আপনি যে পেপারটা লিখলেন বা পড়লেন সেখানে যে রেফারেন্স লিস্টে অনেক জার্নাল থাকে, সেখান থেকে আপনি জার্নাল খুঁজতে পারেন। আচ্ছা, রিসেন্টলি চাইনিজ লেট পাব, যেটা আমি বললাম যে যেখান থেকে জেসিআর রিপোর্টটা দেখা যায়, এখানে যখন আপনি একটা জার্নাল সম্পর্কে ইনফরমেশন দিবেন, ওর নিচের দিকে ওই রিলেটেড আর অনেকগুলো জার্নাল ও সাজেস্টেড দিয়ে দেয়। ফর এক্সাম্পল, আপনি এক্সপার্ট সিস্টেম উইথ অ্যাপ্লিকেশন এটার আপনি ম্যাট্রিক্স দেখতেছেন, নিচে কি করবে ওই এই রিলেটেড আরো অনেক যে জার্নাল গুলো আছে সেটাও আসলে ওখানে দিয়ে দেয়। সো আমি বলবো যে চাইনিজ লেট পাব কুড বি মানে শর্টকাট লিঙ্ক, যে এখানে আপনারা খুঁজে পেতে পারেন। তারপরে মেন্ডেলি, যে মেন্ডেলি আপনি অনলাইন সাইটারেশনের জন্য ইউজ করি, এখানে তো অনলাইন স্কোপাসের পেপার গুলো পাওয়া যায়, সেখান থেকেও আসলে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আসলে আপনার পারফেক্ট জার্নাল আপনি খুঁজে পেতে পারেন। তো এখানে জাস্ট লিঙ্ক গুলো দেওয়া, কিন্তু আসলে এক্সাক্ট ব্যাপারগুলো আমি বললাম যে অনেকগুলো ফ্যাক্টর আপনার ডিপেন্ড করবে, যে যেমন ফর এক্সাম্পল যে রিভিউ টাইম একটা ফ্যাক্টর, ওপেন অ্যাক্সেস একটা ফ্যাক্টর, তারপরে আপনার যদি কন্ট্রিবিউশন খুব বেশি স্ট্রং না হয়ে থাকে, আপনি যদি খুব হাই মানে আইএফ এর জার্নালে যান, সেক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে থাকবে। সো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়েই আসলে একটা জার্নাল চুজ করতে হয়। একদম শর্টকাটে বলে দেওয়া যায় না যে হ্যাঁ, এই লিঙ্ক থেকে আপনি আপনার টার্গেটেড জার্নাল খুঁজে পেয়ে যাবেন। যেমন চায়নার ক্ষেত্রে আমাদের মাস্ট ওয়েব অফ সায়েন্স লাগবে, বাট ওয়েব অফ সায়েন্স থেকে জার্নাল খুঁজে বের করাও আমার কাছে মনে হয় এটা যে খুব বেশি ইজিয়ার বা খুব বেশি ইফেক্টিভ, আমার কাছে এরকম মনে হয় না। এটি আমার পার্সোনাল পার্সপেক্টিভ ভিউ। হ্যাঁ, বাট ওয়েব অফ সায়েন্স থেকে আপনি একদম কি বলা যায় যে ক্রিম জার্নাল গুলো পাবেন, যে হ্যাঁ এখানে যত জার্নাল তারা সাজেস্ট করবে সবই এসসিআই ইন্ডেক্স। হ্যাঁ, দ্যাটস এ গুড থিং। তবে আমার কাছে মনে হয় যে আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে জার্নাল সিলেকশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রিফারেন্স হলো আপনার পিয়ার, মানে আপনার ফ্রেন্ডস, আপনার ল্যাবমেট, আপনার সুপারভাইজার, আপনার কান্ট্রিমেট যারা রিলেটেড ডোমেনে রিসার্চ করে, সেখান থেকে যদি আপনি ডিরেক্ট কোনো জার্নালের রিকমেন্ডেশন পান, এইটা হলো সবচেয়ে কুইক কাজ করে। সেকেন্ড হলো আপনি রেফারেন্স লিস্ট থেকে বের করতে পারেন, আর বাদ বাকি তো আরো তো প্যাসিভ অনেকগুলো আর কি আছে আর কি। সো হ্যাঁ, মোটামুটি আমার ইয়া শেষ করে ফেলছি। হ্যাঁ, অলরেডি তো 1 আওয়ার মনে হয়ে গেছে। আচ্ছা, তো কনক্লুশন তো আবার কি, এই তো মোটামুটি যেগুলো বললাম, যে এই যে ফ্যাক্টর গুলো, জার্নালের ইভালুয়েশন ম্যাট্রিক্স, তারপরে কোয়ার্টাইল র্যাঙ্কিং, জার্নাল সাইটেশন রিপোর্ট, তারপরে জার্নালের রিভিউ টাইম কত, হ্যাঁ টোটাল এই বিষয়গুলো মাথায় রেখে একটা জার্নাল আসলে আমাদের চুজ করতে হয়। এবং সবশেষে ডেফিনেটলি আমার জার্নালের কি লেভেলের কন্ট্রিবিউশন আসে সেটাও একটা বড় ফ্যাক্ট, যে আমি কোথায় এটা সাবমিট করতে যাচ্ছি। সো এগুলো মাথায় রেখে সাবমিট করলে ইনশাল্লাহ হ্যাঁ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং কারণ জার্নাল চুজিং একটা বড় একটা রিসার্চ, কেন?
কারণ আমি এরকমও দেখেছি কারোর ফার্স্ট পেপার আন্ডার রিভিউ যেতে এইটতম জার্নাল 11তম জার্নালে গিয়ে হয়েছে তাদের রিভিউ গেছে, মানে এই 8তম বা 11তম জার্নাল তারা যা সাবমিট করেছে আর ডিক্লাইন হয়েছে, ডিক্লাইন ডিক্লাইন ডিক্লাইন। আপনি জাস্ট ইমাজিন করতে পারেন যে কারোর জার্নাল আপনি 8 বার সাবমিশন করলেন 8টা জার্নালে, এবং 8টা জার্নাল থেকে আপনার ডিক্লাইন হয়েছে, মানে তারা রিভিউয়ারের কাছেই পাঠায় নাই। মানে আপনার আত্মাটা তখন কোথায় থাকবে যে আমার দ্বারা রিসার্চ হবে না, পিএইচডি করছি ছেড়ে ছুড়ে দিয়ে বাড়িতে চলে যাই। হ্যাঁ, তো সবচেয়ে বড় ব্যাপার হলো রিসার্চ পাবলিকেশনের ক্ষেত্রে আমি সবসময় বলি যে সবচেয়ে বড় যে বিষয়টা দরকার সেটা হলো ধৈর্য, প্যাশেন্ট। এটা আপনার রাখতে হবে, কারণ কোয়ালিটি অফ রিসার্চ, জার্নাল কোথাও দিলেন ডিক্লাইন হলো রিজেক্ট হলো মানে এই না যে আপনার ওয়ার্ক আসলে মানে ইয়ে না, ওদের সাথে ম্যাচ করে নাই। অনেকগুলো ফ্যাক্টর, জার্নাল ফ্যাক্টর, স্কোপ ফ্যাক্টর, রিভিউয়ার ফ্যাক্টর। হ্যাঁ, তো আর সবশেষে কিছু লাকের ব্যাপার তো থাকেই। যেমন আমি বললাম যে আপনি একটা জার্নাল পাবলিশ করলে দিলেন, রিভিউয়ারের কাছে গেল যার আসলে এই ডোমেইন সম্পর্কে ইয়েই নেই, অনেক আগের কাজ করছে। তো এরকম হলে তো সেটা খুবই ব্যাড লাক। যে প্যাটার্ন রিকগনিশনের একটা পেপার ইমেজ প্রসেসিং এ কোন একটা সিনিয়র প্রফেসর রিভিউ করলো, তো এটা বলবো যে ব্যাড লাক। হ্যাঁ, সেইগুলো আসলে মেনেই আমাদের কাজ করতে হবে। বাট যতটা নেগেটিভলি বললাম এতটা আসলে নেগেটিভ না। হ্যাঁ, অনেক কারোর ক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট পেপার ফার্স্ট সাবমিশন করছে, ফার্স্ট রিভিউ এ চলে গেছে এবং অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। ওকে, সো দ্যাটস অল। আমাদের মনে হয় আমরা এখন একটা ইন্টারেক্টিভ সেশন করতে পারি, কোশ্চেন এন্ড আনসার। মোর ওয়েলকাম। আমার সময় ইজ ওকে। আপনাদের এখন আপনাদের অডিয়েন্স আছেন বা যারা আছেন, কোনো কোশ্চেন বা আনসার, কোনো কোয়ারিজ থাকলে আমার জানার ভিতরে চেষ্টা করবো আনসার করার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার তথ্যবহুল আলোচনার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের মাইকটি অন করে করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের চ্যাট বক্সে লিখতে পারেন। স্যার আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন। স্যার আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। উম্মে ফাহিমা হ্যান্ড রাইজ করেছে দেখা যাচ্ছে। আনমিউট করে আপনি কোশ্চেন হ্যাঁ বলতে পারেন। উম্মে জি ফাহিমা জি দেখা যাচ্ছে, সাইড হ্যান্ড আপনারা রাইজ। চাইলে আপনাদের মাইকটা অন করে আপনারা কোশ্চেন করতে পারেন। আসসালামু জি আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ এই ধরনের সুন্দর একটা আমাদের জন্য ডেডলাইন দেওয়ার জন্য। খুব সুন্দর একটা আউটলাইন দিয়েছেন আপনি। আমি খুবই নতুন রিসার্চ রিসার্চ এরিয়াতে স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি ইউএমপিএস এ, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আব্দুল্লাহ আল সুলতান। সো আমার যেটা হচ্ছে, আমার এআই, গ্রিন সাপ্লাই চেইন অ্যান্ড কর্পোরেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড রিসার্চ ফ্যাক্টর নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু কথা হচ্ছে যে আমি লিখতে গিয়ে ডাটা খুবই কম পাচ্ছি, এত বেশি মানে আমার টপিকটাও একটু ডিফারেন্ট, একটু ইউনিক। আমি যেটা জানি যে টাইটেল যদি ইউনিক হয় সেই ক্ষেত্রে মোটামুটি ব্যাকগ্রাউন্ডের যদি একটা রিসার্চ দাঁড় করানো যায়, একটা আর্টিকেল দাঁড় করানো যায়, তাহলে পাবলিকেশনটা সহজ হয়। এটা কতটুকু যৌক্তিক, এটা একটা কোশ্চেন। আর সেটা হচ্ছে যে আমি কিভাবে একটা বিবলিওমেট্রিক পেপার অর কনভেনশনাল বিবলিওমেট্রিক পেপার কিভাবে আমি খুব সহজে আয়ত্ত করতে পারবো। একসাথে অনেকগুলো পেপার পড়ে মাথা হ্যাং হয়ে যায়। তো আমি তখন কোন দিক থেকে লেখা শুরু করব, কোন দিক থেকে শেষ করব আমি বুঝতে পারি না। তো আমি টেকনিকটা জানতে চাচ্ছি যে আমি আসলে কিভাবে লিখলে একটা প্রিসাইজ, ক্লিয়ার, বিউটিফুল একটা আর্টিকেল দাঁড় করাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ জি, অনেক ধন্যবাদ। আমি একটা জিনিস মিস করে গেছি, আপনার ইয়েটা জানি কি বললেন, ডিসিপ্লিনটা ইকোনমিক্স এন্ড অ্যাপ্লাইড এআই এরকম কিছু নাকি জানি। নো নো নো, সরি। আমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রিন সাপ্লাই চেইন প্র্যাকটিসেস অ্যান্ড কর্পোরেট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, গুড গুড গুড। আচ্ছা, ওকে। সো আপনার আসলে দুইটা কোয়ারিজ। বেসিক্যালি যদি বলি যে আপনি এই টপিকে কাজ করতে গিয়ে একটা জিনিস ফেস করছেন যে ডেটাবেস খুবই কম, হ্যাঁ, অথরাইজড ডেটাবেস। আর একটা হলো যে আপনার, হ্যাঁ, অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে হ্যাঁ টপিক যদি নতুন হয় তাহলে পেপার পাবলিকেশন করা সহজ, এতটুকু সত্য। কিন্তু তার সাথে যদি একটা ক্লোজ দিচ্ছেন যে যেমন তেমন যদি কাজ হয়
তাহলে নাকি পেপার ভালো পাবলিশ করা যায়। এইটা আসলে ঠিক না, এইটা আসলে রং কনসেপ্ট। আবার কিছু ক্ষেত্রে এটা সত্য। সেটা সেটা কেমন, যেমন আমি যে বললাম যে আমি যখন পিএইচডি রিসার্চ শুরু করি 3D অবজেক্ট রিকগনিশন নিয়ে, তখন এই রিসার্চ 2016 সালে, আর এই টপিকের রিসার্চটা শুরু হয়েছে 2015 সালে। ইটস কাইন্ড অফ ভেরি ইনফ্যান্ট বেবি। হ্যাঁ, 1 বছর একটা রিসার্চ কখনো ইস্টাবলিশ হয় না। যেমন এখনো 3D অবজেক্ট রিকগনিশনের এটা ইস্টাবলিশ না, এখনো আমরা মনে করি যে 2030 সাল নাগাদ লেগে যাবে এটা ইন্ডাস্ট্রিতে আসতে। হ্যাঁ, তো নতুন টপিকের একটা সুবিধা আছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে হয় কি, কন্ট্রিবিউশন লেভেল অল্প থাকলেও পেপার পাবলিশড হয়। সেটা কেমন, যেমন 3D অবজেক্ট রিকগনিশনের ক্ষেত্রে আমাদের ইভালুয়েট করতে হয় যে অ্যাকিউরেসি, যে আমি 100টা অবজেক্ট দিলাম, আমার সিস্টেম কয়টা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারলো। যেমন 2015 সালে আমি যখন রিসার্চ শুরু করি তখন হাইয়েস্ট অ্যাকিউরেসি ছিল 87 এরকম। আমাদের হিউম্যান আইএস এর রিকগনিশন হলো 80% হলে আমরা ধরে নিই। কিন্তু চিন্তা করেন যে এটা যদি অটোনোমাস ড্রাইভিং হয়ে থাকে, আপনি গেলেন পথচারী, 100টা পথচারী আপনি খুব ভালোভাবে সেফলি সেটা গাড়ি ইয়ে করে অবস্টাকেল অ্যাভয়েড করে চলে গেল, আর 20 জনকে মেরে ফেললো পথচারী, এটা কি আসলে অ্যাকসেপ্টেন্স? মানে 80% যদি আমার অ্যাকিউরেসি হয়, বা 87% মানে কি 13%, 13 জন মানুষকে সে মেরে ফেললো, ব্যাপারগুলো তো কিন্তু কি এরকম। তো এই যে দেখেন যে এই যে আমি যখন কাজটা শুরু করলাম তখন অ্যাকিউরেসি ছিল 87। আমি যদি 90% অ্যাকিউরেসিও করতে পারি, মানে মাত্র 3%, তাও কিন্তু আমার পেপার অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এখন এসে দেখেন, এখন তো সবার অ্যাকিউরেসি 99 হয়ে গেছে। এখন কিন্তু শুধু অ্যাকিউরেসি দেখে না, দেখে যে আরো আনুষঙ্গিক যে প্রবলেম গুলো ছিল সেইগুলো তুমি সলভ করতে পেরেছো কিনা। কারণ টপিক যত বুড়া হয়ে যাবে, আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স প্রবলেম তখন সলভ করতে হবে। এইটা হলো সত্য। কিন্তু যেন তেন কাজ করে পাবলিশ হবে এইটা সত্য না। কারণ আপনি যে টপিকেরই কাজ করেন না কেন, সে যে ফিল্ডেরই হোক না কেন, রিসার্চ পাবলিকেশনের সবচেয়ে বড় একটা বিষয় যে রিসার্চ প্রোটোকল, এইটা আপনাকে মেনটেন করতেই হবে। যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে রেজাল্ট মাস্ট বি কম্পেয়ার। ফর এক্সাম্পল, আমি বললাম যে হ্যাঁ আমি অ্যাকুরেসি 90% পেয়েছি, আমি খুব ভালো। তুমি কেমনে জানলে যে 90% ভালো? এটা তোমার কারোর সাথে কম্পেয়ার করতে হবে। আমি বললাম যে হ্যাঁ আমি 95% অ্যাকুরেসি পেয়েছি, তুমি কেমনে জানলে যে 95% ইজ দ্য বেস্ট বা ইজ গুড? মানে উইথ কম্পেয়ার্ড উইথ সামওয়ান। তার মানে কি, আমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মাস্ট আমার রেজাল্ট পাবলিশ করতে হবে, সরি কম্পেয়ার করতে হবে আদার্স পাবলিশড ওয়ার্কের ক্ষেত্রে। এইটা হলো মেইন প্রোটোকল একটা রিসার্চ জার্নালের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে। আবার আমাদের ক্ষেত্রে কি হয় যে, যেমন আপনি যখন এআই বলছেন, ডেফিনেটলি ওখানে আপনার রিসার্চ কোয়ান্টিটিভ হইতে হবে। কোয়ান্টিটিভ হওয়া মানে কি, সেখানে অনেকগুলা মানে তথ্য উপাত্ত আসলে বিশ্লেষণ করার আসলে প্রোটোকল আছে, আপনাকে সেটা মেনটেন করতে হবে। সেটা নিউ টপিকই হয়ে থাকুক আর ওল্ড টপিকই হয়ে থাকুক। হ্যাঁ, নিউ টপিক হলে একটা সুবিধা পাবেন, হ্যাঁ আচ্ছা এটা যে রিসার্চ প্রবলেম, এটা তো আমরা কেউ আগে চিন্তা করি নাই, তো তার মানে এটাও একটা রিসার্চ প্রবলেম, দ্যাটস গুড। এই ক্ষেত্রে আপনি কিছু বেনিফিট পাবেন। কিন্তু আপনি যদি প্রোটোকলে আপনার কোনো ঝামেলা থাকে, সে একদম নতুন টপিক হোক না কেন, নো। সো নতুন টপিকের ক্ষেত্রে এই জিনিসগুলোর কিছু বেনিফিশিয়াল পাওয়া যায়, কিন্তু আপনার রিসার্চ প্রোটোকল আপনাকে ঠিকই মেনটেন করতে হবে। এইটা হলো আপনার সেকেন্ড কোশ্চেন। আরেকটা ফার্স্ট কোশ্চেন যেটা বললেন যে আসলে ডেটা সেট, হ্যাঁ এইটা একটা বড় একটা প্রবলেম, বিশেষ করে আমরা যারা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করি। কারণ আমাদের ডেটা সেটের মূলত একটু আলাদা, কারণ আমাদের ডেটা সেটে ওয়াইও থাকতে হয়, রেজাল্টও থাকতে হয়। কিন্তু আগের দিনের যেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ আপনারা স্ট্যাটিস্টিক্যাল টুল দিয়ে করেন, সেখানে কিন্তু ওয়াই থাকতে হয় না। ওয়াই আপনারা হয়তো একটা ইকুয়েশন দিয়ে সেটা বের করে ফেলেন। কিন্তু এই ওয়াই বা যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলি, এইটা থাকা মানে কি, যে ফর এক্সাম্পল আপনি বললেন যে সাস্টেনেবল কোনো কোনো কিছু, যে আপনার বিভিন্ন ডেটা কলাম বা কোনো কিছু আছে, আপনি ধরে নিলেন যে যেমন কার্বন নিঃসরণের ক্ষেত্রে, যে হ্যাঁ এই ইন্ডাস্ট্রিয়াল এই যন্ত্রপাতি এই ফ্যাক্টর গুলো থাকলে সে এটা আমাদের হলো কি বলে পরিবেশের জন্য ক্ষতিকর। এই যে পরিবেশের জন্য ক্ষতিকর, এই কথাটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল ডেটা সেট ইন্টেলিজেন্স ডেটা সেট যেটা কাজ করবে সেখানে থাকতে হবে। মানে এই কথাটা কে বলে দিবে যে হ্যাঁ এই ডেটা থাকলে এটা পরিবেশের জন্য ক্ষতিকর? কারণ এইটা বলার জন্য আবার ডোমেন এক্সপার্ট লাগে। যেমন আমি বললাম যে হ্যাঁ পাবলিক হেলথের ক্ষেত্রে
যে হ্যাঁ প্যাথোলজিক্যাল অনেক টেস্ট আসলে করা গিয়ে অনেক সিনিয়র সিটিজেনদের কষ্টসাধ্য, বাট আমরা কিছু কিছু ডেটা থেকে আইডেন্টিফাই করতে পারি যে তার সুগার লেভেল কত, সে তার বিগত একই দিন ধরে জ্বর আছে কিনা, হ্যাঁ তো আচ্ছা এই সিমটম গুলো আছে, তার ডায়াবেটিক্স হওয়ার পসিবিলিটি আছে। এখন এই কথাটা একজন ফিজিশিয়ান ছাড়া তো কেউ বলতে পারবে না। তো তার মানে আমি যখন ডেটা সেট তৈরি করতে যাব, তখন দেখেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা মেশিন লার্নিং এর ডেটা সেট তৈরি করাটাই হলো এক্সপেন্সিভ ব্যাপার। আমার ডেটা কালেক্ট করতে হবে, প্লাস সেই ডেটার আবার লেভেলিং করার জন্য আমার ডোমেন এক্সপার্ট লাগবে, তারপরে গিয়ে আমি রিসার্চার হিসেবে সেটা অ্যানালাইসিস করবো। এই কারণে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ডোমেনের ডেটা সেট, আপনাদের যে টাইম সিরিজ ডেটা সেট, এইটা তুলনামূলক কম। এবং কারোর কাছে যদি এই ডেটা সেট গুলো থেকেও থাকে, অনেকেই দেখা যাচ্ছে সেটা পাবলিশ করতে চায় না, কারণ এক ডেটা সেট থেকে দেখা যাচ্ছে 3-4টা পেপার করে ফেলে। ইয়েস, দ্যাটস আচ্ছা, ওয়াই ডাটা হ্যাঁ খুবই কম। হ্যাঁ। আর চায়নার ক্ষেত্রে এটার একটা বড় ল্যাকিংস হলো ডেটা সেট বিল্ডিং এর জন্য হিউজ এফোর্ট লাগে, প্লাস ফান্ডিং লাগে, যেটা চায়না দেয় না, ফান্ডিং দেয় না। কিন্তু আপনার আদার্স কান্ট্রিতে ডেটা সেট বিল্ডিং এর জন্য ফান্ডিং দেয়, কারণ এখানে হিউজ খরচের বিষয় আছে। বললাম আপনি একজন এক্সপার্ট দিয়ে আপনি ওটা বিল্ড আপ করবেন না। আপনি ঠিক আছে, আপনি সার্ভে করে আনলেন, এবং সেই সার্ভের এই ওয়াই এর রেজাল্ট আপনার কে দিবে? না হলে তো আপনি মেশিন লার্নিং ইউজ করতে পারবেন। তো এইটা আসলে ট্রু চ্যালেঞ্জ আমি বলবো। এটার আসলে শর্টকাট নয়, শর্টকাট একটাই উপায় যে আপনার পিআর বা আপনার সুপারভাইজার কাছ থেকে আসলে হেল্প নেওয়া, বা পরিচিত যারা আছে কারোর কাছে যদি ডেটা সেট থাকে। হ্যাঁ আপনি বা আরেকটা জিনিস করতে পারেন, যেটা আমার পিএইচডির সময় আমি করেছিলাম। আমার পিএইচডির সময় সবচেয়ে বড় প্রবলেম ফেস করেছিলাম, সেই সময় কিন্তু কি চ্যাট জিপিটি ছিল না, সোর্স কোড ছিল সেই সময় একটা বিরাট বড় প্রবলেম। কারণ সেই সময় মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডোমেনে 2D বা ইমেজ রিলেটেড সোর্স কোড মোটামুটি অ্যাভেলেবেল ছিল, 3D ডোমেনে কোনো সোর্স কোড ছিল না। আমি যখনই কোনো নতুন পেপার আসতো, তখনই আমি ওই পেপারের অথরকে এবং ওই প্রফেসরকে মেইল করতাম যে তোমার এরকম পেপার আমি পড়লাম, ইন্টারেস্টিং, এবং আমি এইটা নিয়ে কাজ করছি, তুমি কি তোমার সোর্স কোড শেয়ার করবে কিনা, এবং আমি এইটা নিয়ে কাজ করতে চাই। এবং আমি যদি তোমার এই পেপারে এটা নিয়ে কাজ করি, তাহলে আমার পেপারে তোমার পেপারটা আমি কারেক্টলি সাইট করব। সে আমাকে কেন তার সোর্স কোড দিবে, সে আমার কেন ডেটা সেট শেয়ার করবো। তো এই টেকনিকটা আপনি ফলো করতে পারেন। আপনি হয়তো 50টা মানে রিসার্চারের কাছে বা সুপারভাইজারের কাছে পাঠাইলেন, হয়তো একজন আপনার সাথে নাইস টু হয়ে তার ডেটা সেট শেয়ারও করতে চাইতে পারে। লেটস হ্যাভ এ মিটিং, ঠিক আছে খুব ইন্টারেস্টিং, চলো তাহলে আমরা মিটিং করি। এটা একটা পসিবল ওয়ে, যে আপনি যে পেপার গুলো দেখবেন রিলেটেড, যখন পড়বেন তখন ওদের কাছে মেইল পাঠান না, পাঠাক, আপনার তো কোনো খরচ নাই, দিলে দিল, না দিলে ট্রাই করতে তো দোষ নেই। সেকেন্ড হলো আপনার পেয়ারে ট্রাই করা, আপনার সুপারভাইজার এবং আপনার রিলেটেড ল্যাবমেট বা যাদের কাছে আছে সেখান থেকে তাদের রেফারেন্সে কোনো একটা কিছু পাওয়া। আচ্ছা, আর একটা আপনার কোশ্চেন ছিল যে আপনি রাইটিং এ পেপার পড়তে গেলে আসলে ইয়ে হয়ে ফেলেন যে আমি এইটা পড়ছি ওইটা পড়ছি, আমি আসলে কিভাবে এটা আসলে পড়বো। হ্যাঁ, এইটার সলিউশন আপনি এখন কি মাস্টার্সে আছেন না কোথায়, কোন মাস্টার্স ইসে আছেন? মাস্টার্স মাস্টার্স, অফ ওকে সায়েন্স। ফাইন। আর এইটা হ্যাঁ হ্যাঁ মাস্টার্স। সো এইটা আসলে বড় একটা কোশ্চেন, যে একটা পেপার লিখার আগে পড়তে জানতে হবে যে আমার আসলে পেপারের কি পড়তে হবে, কোথায় পড়তে হবে। হ্যাঁ, যেমন অনেকে বলেন যে আপনার প্রফেসরের কাছে মনে হয় আমি জানি না উইকলি রিপোর্ট দিতে হয় কিনা, যে আপনি বলেন হ্যাঁ এই গত সপ্তাহে তুমি কি কি পড়েছো দাও, এখন আপনি বলবেন হ্যাঁ এই সপ্তাহে আমি একটা পেপার পড়েছি। ইটস টু এক্সপেন্সিভ। 5 দিন ধরে আপনি একটা পেপার পড়েছেন, এখন এবং পড়ে দেখলেন যে ওই পেপারটা আপনার কোনো কাজেই দিবে না, ফুল ওয়েস্ট অফ টাইম। সো আসলে এই টেকনিক গুলো জানতে হবে যে শর্টলি আমি কিভাবে একদিনে হয়তো আমি 5টা পেপার পড়ে ফেলতে পারি, ওখান থেকে হয়তো একটা বা দুইটা পেপার আমার ডিপ রিলেটেড, দেন আমি হয়তো সেটা নিয়ে ইয়ে করলাম, পরবর্তীতে আরো বেশি ডিটেল পড়লাম। কিন্তু আপনি একটা পেপার পড়তে গিয়ে যদি 5 দিন পার করে ফেলেন, তাহলে এটা ওয়েস্ট অফ টাইম। সো টেকনিকটা হলো যে আপনি যে রিলেটেড কাজ করছেন, আহ সেই রিলেটেড টপিকে, যেমন অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনি বুঝে ফেলতে পারবেন যে সে আসলে কি কি কাজ করেছে। অ্যাবস্ট্রাক্টটা হলো মিনি অফ পেপার বলা হয়, যে পেপারের আসলে মিনি ভার্সন। মেথড মেথড থেকে আপনি জেনে পেতে যে হ্যাঁ ওরা রেজাল্ট অ্যানালাইসিসে কি কি টুল ইউজ করেছে, যেমন আপনাদের এই ডোমেনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক আর মেশিন লার্নিং হোক, রেজাল্ট অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশন একটা বড় একটা ফ্যাক্টর। তো দেখতে হবে যে সে কোন গ্রাফ ইউজ করেছে, আচ্ছা ওই পেপারে এই গ্রাফটা তো বেশ সুন্দর এবং এটা সাইন্টিফিক লাগে, এই গ্রাফটা আসলে কিভাবে ড্র করা যায়। হ্যাঁ, এগুলো অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো এরকম ছোটখাটো বিষয় দিয়ে আসলে জানতে হবে যে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট আপনি যেমন আপনি 5টা পেপার নামাইলেন, 5টা পেপার নামিয়ে ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট পড়ে আপনি ডিসিশন করবেন যে আমি কোন পেপারটা পড়তে যাচ্ছি।
বা অ্যাবস্ট্রাক্ট পড়ে খুব ওভারলুক করে গেলেন যে পেপারে কি কি আছে, কি কি রেজাল্ট অ্যানালাইসিস করেছে। হ্যাঁ, এমন অনেক পেপার পাবেন যে আপনার রিলেটেড এত ইম্পর্টেন্ট না, বাট তার রেজাল্ট অ্যানালাইসিস বা রেজাল্ট প্রেজেন্টেশনের পার্টটা খুব সুন্দর। সেখান থেকে আপনি আইডিয়া নিলেন যে হ্যাঁ আমিও আমার পেপারে এই রেজাল্ট গুলো এইভাবে উপস্থাপন করব। আর একটা পেপার থেকে আইডিয়া পাবেন যে হ্যাঁ তার রেজাল্ট অ্যানালাইসিস এর লেখাটা খুব সুন্দর, মানে আপনার বুঝতে খুব সুবিধা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমিও যখন লিখবো তখন এই আঙ্গিকে লিখবো। একদম শর্টলি বলতে গেলে আপনি যখন একটা পেপার লেখা স্টার্ট করবেন তখন 2টা বা 3টা পেপার আইডল হিসেবে ধরে নেবেন, কারণ ফার্স্ট রিসার্চারের ক্ষেত্রে আপনি নিজেই বাইবেল লিখে ফেলবেন এই চিন্তা করা ভুল। তো নিজের ক্ষেত্রে কি করতে হবে, একটা 2টা বা 3টা পেপার আইডল হিসেবে নিয়ে ওই পেপার যেভাবে যেভাবে লিখেছে জাস্ট আপনি সেভাবেই লিখে ফেলবেন। তারপরে একটা বা 2টা পেপার লিখে ফেলে তখন দেখবেন যে আপনি পেপার লেখার টেকনিক আপনি বুঝে ফেলছেন। এ হলো মূল ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার পড়তে হবে বেশি, পড়তে পড়তে দেখবেন যে অটোমেটিক আপনার ভিতরে এমনি এই জিনিসগুলো চলে আসছে। হ্যাঁ, এর আসলে শর্টকাট নাই। থ্যাংক থ্যাংক ইউ ইউ। সো মাচ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। স্যার, আমরা দেখতে পাচ্ছি আরেকটা কোশ্চেন আরেকজন করেছেন যে in the early stage of research, how can a young researcher effectively evaluate which journal is the most appropriate for their work, especially when aiming for both visibility and acceptance probability? Please, আচ্ছা, sir. এইটা মনে হয় আমার স্লাইডেই ছিল যে একটা জার্নাল মেজার করা হয় কয়েকটা জিনিস দিয়ে, তার ভিতরে জার্নাল ইভালুয়েশন ম্যাট্রিক্স একটা, এবং একদম মোটা দাগে আপনারা আইএফ এবং সাইড স্কোর দিয়ে মেজার করতে পারেন, বাট স্টিল দে আর নট এনাফ। তো তখন কি করবেন, এই যে চলে যাবেন জেআইএফ এ, জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস, একটা পার্সেন্টেজ সেটা টপ 5% কিনা, টপ 1% কিনা। সো এইটা ওয়েব অফ সায়েন্সে যদি আপনার সাবস্ক্রিপশন কেনা থাকে দেখতে পারবেন। আর কোয়ার্টাইলের একটা ব্যাপার আছে যে কোয়ার্টাইল তো সীমাগো থেকে ফ্রিলি দেখা যায়, Q1 Q2 Q3। আচ্ছা, এইটার পরে গিয়েও যদি খুব স্ট্রংলি একাডেমিক কোনো কাজে কেউ ইউজ করতে চান তাহলে তার অবশ্যই জেআইএফ টা দেখে নেওয়া উচিত। সো এইটা ওই যে চাইনিজ ledpub.cn আমি স্ক্রিন আমার ইসে দেখিয়েছিলাম, আমার স্লাইডে ছিল। এখানে গেলে এই জেআইএফ টা দেখতে পারবেন। ওখানে জেআইএফ দেখাই যে এই ফিল্ডে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা সোশ্যাল সায়েন্সের আপনি সাস্টেনেবিলিটির জন্য এখানে হলো এটা হলো টপ 5%, এটার জন্য এত পার্সেন্ট, এটা হলো ফ্রি অফ কস্ট। সো এখান থেকে আসলে এটা দেখা যায়, তবে এটা দিয়ে থাকে ওয়েব অফ সায়েন্স আর লেটপাপ, তাদের এই ম্যাট্রিক্স গুলো হয়তো ওয়েব অফ সায়েন্স থেকে নিয়ে ওরা হয়তো আপডেট করে রাখে, এটা ফ্রি অফ কস্ট আসলে দেখা যায়। Thank you, sir. There is another two question. Topic common হলে novelty কিভাবে নিয়ে আসতে হয়? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে পিএইচডি শুরুর আগেই প্রফেসর কেন রিসার্চ প্রপোজাল চায়? ওকে, গুড। আমি প্রথমটাতে শেষ কোশ্চেনটাতে শুরু করি যে পিএইচডি শুরুর আগে প্রফেসর কেন রিসার্চ প্রপোজাল চাই। আচ্ছা, এইটার ক্ষেত্রে অনেকে মনে করেন যে আমি যে রিসার্চ প্রপোজালটা দিচ্ছি আমার মনে হয় পিএইচডি তে গিয়ে এইটাই আমার কন্টিনিউ করতে হবে। নো, দিস ইজ নট কারেক্ট। সো হ্যাঁ, এমন অনেক ক্ষেত্রে হয়ে যায় যে আপনি যেটা প্রপোজাল দিচ্ছেন হয়তো পিএইচডি তে ওই প্রফেসরের কাছে গেলেন, ওইটাই পরে কন্টিনিউ করলেন। এটা যদি হয়ে থাকে ইজ গুড, বাট প্রপোজাল দিয়ে আসলে ওই প্রফেসর আসলে দেখতে চায় যে সে রিসার্চ আসলে কতটুকু জানে, বা তার কোন একটা রিসার্চ প্রপোজাল তৈরি করারও তো কিছু টেকনিক আছে, তো সে আসলে একটা প্রপোজাল তৈরি করতে পারে কিনা, জাস্ট এইটাই বিষয়। যেমন পিএইচডির ক্ষেত্রে দেখবেন কি যে মাস্টার্স এর রিসার্চ করছে এক, রিসার্চ পাবলিকেশন করছে মানে একটা জিনিস, তার পাবলিকেশন আছে, কনফারেন্স আছে, জার্নাল আছে। পিএইচডি তে যখন যায় 100% তাদের মাস্টার্স এর ইসের সাথে, মাস্টার্স এবং পাবলিকেশন এর সাথে পিএইচডি টপিক কখনো সেম থাকে না। তাহলে প্রফেসর কেন নাই? ওই প্রফেসর নাই এই জন্যই যে হ্যাঁ এই ক্যান্ডিডেটের একটা পেপার আছে, তার মানে হি অর শি নোজ হাউ টু ডু রিসার্চ। তো পাবলিকেশন হলো প্রুফ যে আমি রিসার্চ করতে পারি। সো প্রপোজালটা কাইন্ড অফ এরকম, হ্যাঁ আপনি মাস্টার্স একটা কিছু করেছেন, প্রপোজাল থেকে বোঝা যায় যে আপনার রিসার্চের প্রোটোকলের ডেপথ কতটুকু, মেইনলি এটা দেখে। আর যদি রিলেটেড হয়ে থাকে যে প্রফেসর ওই রিলেটেড কাজ করে, তাহলে সে দেখে যে হ্যাঁ তার যে প্রপোজাল এইটা তার পিএইচডি লেভেলে কতটুকু ফিজিবল। মূলত এইগুলোই কারণ আর কি মেইনলি। আচ্ছা, আর একটা হলো যে টপিক কমন হলে নোবেলটি কিভাবে নিয়ে আসতে হয়। এই কোশ্চেনটার আসলে কোনো ডিরেক্ট কোনো আনসার নাই। হ্যাঁ, টপিক কমন আর হার্ডের কোনো বিষয় নাই। প্রথম কথা হলো যে একটা রিসার্চ টপিক, এই কোশ্চেনটা ব্যাপারটা এরকম হওয়া উচিত ছিল যে একটা রিসার্চ টপিক কিভাবে চুজ করতে হয়। হ্যাঁ, নোবেলটি পরের বিষয়। সো টপিক যদি আপনি চুজ করে ফেলতে পারেন, তো তাহলে আপনিও জানেন যে আসলে আমার কি কাজ করতে হবে।
তো নোভেলটি এমনি এমনি চলে আসে। আপনি যখন কোনো একটা স্ট্রং কোনো রিসার্চ প্রবলেম বের করতে পারবেন, তখন নোভেলটি আপনা আপনি চলে আসবে। এখানে ডিপেন্ড করবে যে নোভেলটির পরিমাণ কতটুকু। আপনি একটা অ্যালগোরিদমকে প্রিভিয়াস অ্যালগোরিদমকে এক্সটেন্ড করলেন, আর আরেকটা হলো আপনি নিউলি একটা অ্যালগোরিদম ডেভেলপ করলেন, দুইটাই কিন্তু একই প্রবলেম সলভ করলো। তাহলে এখন আমরা কিন্তু বুঝে নিতে পারি যে কোনটা কন্ট্রিবিউশন ভালো। একটা আমি এক্সটেন্ড করলাম একই সমস্যা সমাধানের জন্য, আর একটা হলো আমি একটা নতুন অ্যালগোরিদম প্রপোজ করলাম একই প্রবলেমের জন্য। তাহলে যেটা আমি নোবেল একদম নিউলি প্রপোজ করলাম, কোনো কিছু এক্সটেন্ড করলাম না, ডেফিনেটলি ওইটার কন্ট্রিবিউশন আমার বড় হবে। তো এইভাবে আসলে কন্ট্রিবিউশন মেজার। এবং আরেকটা বিষয়, আপনার এই যে নতুন অ্যালগোরিদম প্রপোজ করলেন, যেটা নিউ কন্ট্রিবিউশন, সেটার রেজাল্ট যদি মার্কেটের রেজাল্টের থেকে কম হয়, তাও আপনার পেপার পাবলিশ হয়ে যাবে। আমার এরকম 2টা পেপার আছে যেটাতে আমার রেজাল্ট, ফর এক্সাম্পল অ্যাকিউরেসির কথা বলি, যারা আমরা প্যাটার্ন রিকগনিশনে কাজ করি বা কম্পিউটার ভিশনে, যে আপনার ওই প্রবলেমের জন্য কারেন্ট অ্যাকিউরেসি হলো পাবলিশড ওয়ার্কে যে 95। আপনার যদি নতুন কন্ট্রিবিউশন নিউ অ্যালগোরিদমের ক্ষেত্রে 93 হয়ে থাকে, তাও আপনার পেপার পাবলিশ হয়ে যাবে। এটার কারণে একটাই, যে এটা নতুন অ্যালগোরিদম, সামনে আরো সময় আছে বা রুম আছে এটাকে ইমপ্রুভ করার। হ্যাঁ, হয়তো কোন একটা পার্সপেক্টিভ থেকে আমার ওইটা হয়তো ফার্স্ট, হয়তো টাইম খুব কম লাগে, হ্যাঁ, বা আরো অনেক অন্য পার্সপেক্টিভ থেকে হয়তো অন্যদের থেকে খারাপ, অন্য ভালো, বাট হয়তো অ্যাকিউরেসির দিক থেকে আমারটা কম, বাট স্টিল এটা খুব ভালো জার্নালে পাবলিশ হবে, কারণ আমার কন্ট্রিবিউশন লেভেল অনেক হাই। আমি একদম টোটালি নতুন অ্যাপ্রোচ বা নিউ অ্যালগোরিদম সেখানে প্রপোজ করেছি। তো এইভাবে আসলে কন্ট্রিবিউশন মেজার করা হয়ে থাকে। Thank you, sir. There is another question, maybe will be the last question. হ্যাঁ, ইটস ওকে, Uh, ইটস ওকে। yeah, which year did you publish your first paper in PhD? How long it ঠিক usually হয়েছে, takes to হাসান। ওকে, হাওলা। how ওকে, long it will হাসান, take? হাসান ভাই। ওকে, হাসান ভাই বলে, আপনি কি পিএইচডি তে আছেন নাকি মাস্টার্স এ আছেন? কি শুনতে পাচ্ছেন? Uh, Hassan ওকে, ইটস Bhaiya. ফাইন। Okay. ওকে, PhD, গুড, sir, ওকে, PhD. নাইস। ওকে, ফাইন। আমি আবার আর সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করলাম না যে কোন ইয়ারে আছে। আচ্ছা, আমার কোন বছরে গিয়ে আমি পেপার পাবলিশ করেছিলাম সেটা বলার আগে একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড করি। আমি 2017 সালে পিএইচডি শুরু করি। আমি একটা টপিক নিয়ে কাজ করি, যেটা আমার ল্যাব, মানে ল্যাবে এক চাইনিজ আমার ল্যাবমেট ও কাজ করতেছিল, ওই একই টপিক নিয়ে আমি কাজ শুরু করি। আহ তো 2018 সালের সেপ্টেম্বর মাসে, মানে ফুল 1 বছর পরে, লাঞ্চের পরে, রেস্টের পরে, প্রফেসর আস্তে করে পাশে বসে আমার টপিকটা জাস্ট খুব স্মার্টলি চেঞ্জ করে দিল, যে বোঝাই তোমার, আমি মনে করি এই টপিকটা নিয়ে কাজ করা উচিত, এইটা বেটার হবে। কেন, ইমাজিন, 1 বছর আমি একটা একটা টপিকে পড়াশোনা করছি, একটা কনফারেন্স পেপার পাবলিশ করছি, এন্ড আফটার 1 ইয়ার আই গট এ নিউ টপিক। এখন আপনি বলেন যে আমার পেপার, প্রথম পিএইচডি পেপার কত সালে পাবলিশ হয়েছিল? আই আস্ক ইউ। ওকে, আমার প্রথম পেপার পাবলিশ হলো 3 বছর, 3 বছর শেষে গিয়ে। মানে আমি, তার মানে কি, আমার মূলত আমার টপিকে কাজ শুরু করলাম মানে আমার 1 বছর পরে, মানে 2 বছর কাজ করার পরে আমার প্রথম। সো ইন টোটাল বলা যায় আমার পিএইচডির 3 বছর শেষে আমার প্রথম পেপার পাবলিশ হয়। সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ আমার 4টা পেপার ছিল পিএইচডি তে, এগুলো খুব ইমিডিয়েট পাবলিশ হয়ে যায়, এবং আমি 3 and 5-এ আমার সমস্ত রিকোয়ারমেন্ট শেষ হয়ে যায়। আমি 3.5, মানে আমি ডিফেন্স দিয়েছিলাম এপ্রিল মাসে আর কি। হ্যাঁ, মানে 3.5 বছর একটু বেশিতে গিয়ে আমার ফাইনাল ডিফেন্স দিয়েছে, যদি আমার গ্রাজুয়েশন হয়ে গেছে 4 বছর, আর 3.5 বছরের ভিতরে আমার সমস্ত রিকোয়ারমেন্ট সব শেষ হয়ে যায়। মানে হ্যাঁ, এইটাই বলার কারণ হলো, প্রথম পেপার সবারই আসলে সময় লাগে, কারণ এই যে কিছুক্ষণ আগে একটা আপু বললো যে পেপার কিভাবে লিখতে হয়, কোন জার্নালে সাবমিট করব। হ্যাঁ, যেমন আমার মনে আছে, আমার মনে হয় 6টা না 7টা হলো ফার্স্ট পেপারের ক্ষেত্রে ডিক্লাইন হয়েছিল। হ্যাঁ, মানে রিভিউয়ারের কাছে যাই নাই। সো দ্যাট ওয়াজ মাই স্টোরি। ওকে, থ্যাংক ইউ। Thank you. Sir, we got another question. হ্যাঁ, হ্যাঁ। As a new research, how can we avoid bad predatory or journal? You এইটা জানার গুড উপায় হলো পিয়ার। আপনার সুপারভাইজার বলতে পারে যে কোথায় পাবলিশ করতে হবে। যেমন ইউনিভার্সিটির এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে যে তোমার 2টা এসসিআই পেপার হইলেই হবে, আর প্রফেসর আবার বলে দেয় যে তোমার এই এই জার্নালেই হইতে হবে, এসসিআই এসসিআই বুঝি না, এই জার্নালে হইতে হবে। তো এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে। আর এই জার্নাল কোনটা ভালো কি খারাপ, এইটা প্রতিটা ইউনিভার্সিটিতে ইয়ারলি মিটিং হয়, সেখানে এটা আলোচনা হয়। কোন ইউনিভার্সিটি অনেক, যেমন আমার কাছে মনে হয় লিঙ্ক গুলো ছিল,
তারা প্রতি বছর এরকম একটা লিঙ্ক প্রকাশ করে যে এই জার্নালে পাবলিশ করলে তারা কাউন্ট করবে না পেপার। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের লিস্ট প্রকাশ করে না। তো বাট তারা আসলে ওই সুপারভাইজার ভিতরে আলোচনা হয় বোর্ডে যে এই জার্নালে তোমরা পেপার পাবলিশ করো না, মানে সুপারভাইজারদের বলে দেয় তো তোমাদের স্টুডেন্টদের এই জার্নালগুলোতে পেপার পাবলিশ করো না। তো এরা গাইডলাইন দেয়। আর সবচেয়ে বড় মাধ্যম যদি সুপারভাইজার না দেয় তাহলে আসলে নিজের এই নেটওয়ার্কিং বা পিআর এই মাধ্যমে জানা, অথবা হয়তো কিছু অনলাইন ব্লগেও থেকে হয়তো অনেক সময় জার্নাল গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। যেমন এই যে লেট পাব বললাম, লেট পাবে দেখেন জার্নালের নিচে রিভিউয়াররা অথররা কমেন্ট করে, হ্যাঁ এই যে এই জার্নাল ব্যাড জার্নাল, এতদিন দিয়েছিলাম, এতদিন রিভিউ টাইম লেগেছিল। তো এই ধরনের বিভিন্ন ব্লগেও এইগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। তো লেট পাবে কিছু পাওয়া যায় জার্নালের ফিডব্যাক, কারো যদি খারাপ অভিজ্ঞতা থেকে থাকে ওখানে শেয়ার করে। যেমন আমার গতদিন একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে, আমি জার্নালের নাম মেনশন করবো, স্প্রিঙ্গার নেচার। সেকেন্ড রিভিউ জমা দেওয়ার 5 মাসের ভিতরেও কোনো, এটা আমার আর এক পিএইচডি, মানে আমার প্রফেসরের পিএইচডি স্টুডেন্ট, আমি ওখানকার কো সুপারভাইজার। প্রথম রিভিউ খুব 1 মাসের ভিতরে চলে আসলো। সেকেন্ড রিভিউ সাবমিশন করলাম আমরা মানে 15 দিন কি 20 দিনের ভিতরে। তারপরে 5 মাস হয়ে গেছে, সেটা এখনো এডিটরের কাছে রয়েছে। তো ওদিন ইমেল পাঠাইছে, ওরা বলছে যে আমরা রিভিউ খুঁজে পাই নাই। তো সেকেন্ড রিভিউ সাবমিশনের 5 মাস পর গতকাল সেই পেপার আসলে উইথড্র করছে। এখন এই অভিজ্ঞতা আপনি কই লিখা পাবেন নিজের অভিজ্ঞতা ছাড়া? নো ওয়ে। হ্যাঁ, তো এই এক্সপিরিয়েন্স গুলো আসলে মানে মানে পিআর থেকে বা নেটওয়ার্ক থেকে জানা ছাড়া খুব বেশি বাইরে থেকে জানার আসলে সুযোগ হয় না। ধন্যবাদ স্যার। আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি না, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা লাস্ট মিনিট ওয়েট করব, এখন 1 মিনিট। আপনার মাইক অন করতে পারেন।